প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথা আজকের আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা, আপনাদেরকে সান্ধ্যের আরেকটি অধিবেশনে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 4 জুন 2026, নবীনগরের কথা 449 অর্থাৎ 449 পর্ব। ইতিমধ্যে আমরা 448টি পর্ব শেষ করেছি। 449 পর্বের এই ইস্যুতে এবং এই পর্বে আপনাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের বিশেষ এই আয়োজন। আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি নবীনগরের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটিতে নবীনগরবাসী তথা বলে রাখি যে আজকের যারা আলোচক হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা সবাই নবীনগরের বাসিন্দা এবং তারা নবীনগরকে নিয়েই তাদের ধ্যান ধারণা, তাদের চিন্তা চেতনা ভাবনা সেগুলি আজকে শেয়ার করবে। আমরা নবীনগরের বাইরের আসলে কাউকে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত করিনি, কারণ পরিষ্কার ভাবে বলেছি যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবীনগরবাসী তথা আজকে যারা আলোচক আছেন তারা নিজেরা কতটা সন্তুষ্ট। এবং দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইতিমধ্যে দুজন যুক্ত হয়েছেন, সম্ভবত আরেকজন যুক্ত হয়েছেন, চলে গেছেন। দেখতে পাচ্ছি যে দুজন যুক্ত হয়েছেন, তার মধ্যে আমার ঠিক ডানে আছেন আহমেদ ফরহাদ। তিনি নবীনগরের গোপালপুরের সন্তান, বর্তমানে সিলেটের মৌলভীবাজারে একটি এনজিওতে কর্মরত আছেন এবং একজন রাজনৈতিক বিশ্লেষক এবং অত্যন্ত দুর্দান্ত আলোচনা করেন সমসাময়িক বিষয়ের উপর। এবং ঠিক আমার বাঁ পাশে আছেন নবীনগরের যে কজন সিনিয়র সাংবাদিক একটি শক্ত অবস্থানে থেকে নিরপেক্ষতার মধ্য দিয়ে একটি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছেন, তাদেরই একজন, তিনি হচ্ছেন এম.কে. জসিমউদ্দিন, যিনি বৈশাখী টেলিভিশনে কাজ করেন এবং নবীনগর থানা প্রেস ক্লাব নামে একটি প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এবং নবীনগর প্রেস ক্লাবের বর্তমান সদস্য। আমি এই মুহূর্তে খুবই আনন্দিত যে তিনজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবীনগর শাখার নেতাকে আজকের এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। দেখতে পাচ্ছি একজন নেতা যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, যিনি নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ. মান্নান ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে সুপরিচিত। আপনাদের তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি এবং আসতে যাচ্ছি আজকের মূল আলোচনায়, যেটি এই মুহূর্তে যেহেতু বিএনপির নেতা দেলোয়ার হোসেন যুক্ত হয়েছেন, তাকে একটু বিষয়বস্তুটা একটু মনে করে দিতে চাই। আজকের বিষয়বস্তু বর্তমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নবীনগরের মানুষ কতটা সন্তুষ্ট, কিংবা যদি বলি আজকের যারা প্যানেলে উপস্থিত হয়েছেন আপনি নিজে কতটা সন্তুষ্ট, এরকম একটি আলোচনায় আমি শুরুতে আসতে চাই একজন গণমাধ্যম কর্মীর কাছে। তিনি হচ্ছেন এম.কে. জসিমউদ্দিন, যিনি বৈশাখী টেলিভিশন এবং ভোরের কাগজেও তিনি কাজ করেন, যিনি নবীনগর থানা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং নবীনগর বর্তমান প্রেস ক্লাবের একজন অন্যতম সদস্য। জসিম, যদি শুনতে পেয়ে থাকেন, গত কয়েক মাস যাবৎ নবীনগরের আইন শৃঙ্খলার নানা পরিস্থিতি নিয়ে আমি ইতিমধ্যে নবীনগরের কথা বেশ কয়েকটি টক শো করেছি, কিন্তু 3 মাসের একটু বেশি সময় ধরে যে সরকারটি এখন ক্ষমতায় আছে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর এখানে যিনি সাংসদ নির্বাচিত হয়েছেন, আমরা সবাই চিনি, অত্যন্ত একজন সজ্জন মানুষ, তিনি হচ্ছেন অ্যাডভোকেট এম.এ. মান্নান ভাইয়ের এই 3 মাসের বিএনপির শাসনামলে আমরা এই জায়গাটাতে একটু আলোচনা করতে চাই, কারণ বিগত বিষয়গুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। আমি যদি আপনাকে গত বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার পর আজকে বৃহস্পতিবার 7 দিনের মধ্যে 4টি বড় ধরনের ঘটনা ঘটেছে, আর এর আগে 2টো ঘটনা আমি আপনাকে একটু মনে করিয়ে দিলে আপনাদের সকলের আলোচনা করতে সুবিধা হবে। ঈদের আগের যে 7 দিন গেল, আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার শুরুতে যদি বলি, আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবীনগর উপজেলা শাখার সম্মানীয় সাধারণ সম্পাদক নাজমুল করিম, যিনি একসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি এবং তারই দলের অনুসারী নবীনগরের শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী
জনাব মাহবুবুর রহমানের মধ্যে যে ঘটনাটি ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক। একেবারেই এটি আমি বলবো যে বিএনপির নিজেদের রাজনৈতিক অবস্থানটা কোন পর্যায়ে আছে সেটি সারা বিশ্ববাসীকে, শুধু বাংলাদেশ বলবো না, বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিয়েছেন যে একজন সাধারণ সম্পাদক, একটি দলের সাধারণ সম্পাদক যখন বলে আমার মামলা পুলিশ নেয় না, তাহলে সাধারণ মানুষের মামলা পুলিশ কিভাবে নেবে। এই যে তার দলকে সে যেভাবে তুলে ধরেছেন গোটা বিশ্ববাসীর কাছে, এবং তিনি যেভাবে থানার ভেতরে লাইভ দিয়ে তার যে একটি হতাশার কথা জানিয়েছেন, এটি একজন জেনারেল সেক্রেটারির কতটা করতে পারেন, কিংবা তার দলকে তিনি আসলে কতটা ডুবিয়েছেন নাকি উঁচু জায়গায় তুলেছেন, এটি একটি আলোচনার বিষয়। আইন শৃঙ্খলার মধ্যে এটি পড়েছে, যেহেতু তিনি অভিযোগ করেছেন তাকে কিডন্যাপ করা হচ্ছিল, তাকে মারধর করার চেষ্টা করা হয়েছে, কোন কোন মিডিয়াতে তাকে খুব বাজে একটি ভাষা, এটা বলতে চাচ্ছি না, সেভাবে তাকে মারতে গিয়েছে। এরকম একটি দুঃখজনক ঘটনা কিন্তু ঘটেছে। তার আগের ঘটনাটা যদি আপনি মাত্র দুদিন আগে দেখেন, বিটঘরের টিয়ারাতে এরকম রণক্ষেত্র দুটি গ্রুপের মধ্যে, শিশু মেয়ে এবং আহমেদ হোসেনের মধ্যে যে ঘটনাটি দুদিন যাবত পুলিশকে ঘরমাক্ত হয়েছে ঘটনাটি নিয়ন্ত্রণে, তার ঠিক একদিন পর সম্ভবত শ্রীঘর বাজারে, আমাদের যে বড়িকান্দি ইউনিয়নের শ্রীঘর বাজারে মনেক ডাকাত বনম ইলিয়াস হচ্ছে এ সময়ের এখন উঠতি একজন বিএনপির সমর্থিত নেতা। তাদের দুজনের গ্রুপিং এর মধ্য দিয়ে একটি বাজারে যেই গোলাগুলির ঘটনাটি ঘটেছে, এবং এটি আমি একটি লেখা লিখেছি, সেখানে বেশ কিছুটা দোকানদাররা গুলির আওয়াজে দোকানের ভেতরে অনেকটা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যেরকম অবস্থা, এরকম অনেকে আমাকে বলেছে যে তারা এতটা মানে ভয়ঙ্কর ভীতি এবং আতঙ্কের মধ্যে সময় কাটিয়েছে। গোলাগুলি শেষ করে যখন তারা চলে গেছেন, তখন তারা দোকান খুলে স্ব বাড়িতে ফিরে গেছে। এর ঠিক দুদিন পর, মানে আজকে, কাইতলার নারই ব্রাহ্মণহাতা, যে কেউ বলে হবি মিয়া, কেউ বলে অভি মিয়াকে মাদক বিক্রির অভিযোগে যেভাবে একটি বর্বরোচিত নির্যাতন করা হয়েছে, এটি নিয়ে আমি একটি স্ট্যাটাসও দিয়েছিলাম, যদিও স্ট্যাটাসের ৯০-৯৫% মানুষ বরং আমার স্ট্যাটাসকে আমার বিরুদ্ধেই লিখেছেন যে এটি নাকি আসলে করা উচিত যারা মাদক বিক্রি করবে, কারণ তাদের পুলিশের উপরে কোনো আস্থা নেই। তারা বলছেন, আমার এই পোস্টগুলো যদি আপনি পড়েন, মন্তব্যগুলো একেবারে ৯০-৯৫% আমি বলেছি যে এটি করতে পারেন কিনা আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে এভাবে, তারা বলছেন হ্যাঁ করা যায় এরকম মাদক সেবীদের। এটি হচ্ছে ৪টি ঘটনা, ঈদের ৭ দিনের ঘটনা। ঈদের আগে দুটো ঘটনা আপনাকে তুলে ধরবো। একটি হচ্ছে রাধানগর গ্রামে দুটো হিন্দি পরিবারে গভীর রাতে, ওরা দাবি করেছে ডাকাতির ঘটনা, দরজা ভেঙে ভিতরে ঢুকে ভয়ানক সন্ত্রাসী কার্যক্রম, যদিও পুলিশ বলেছে এটি ডাকাতি নয়, পূর্ব শত্রুতার জের ধরে একটি ঘটনা ঘটেছে দুটো পরিবারে, এবং যেটি গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল ঈদের আগের ঘটনা। সেটি হচ্ছে আপনি জানেন রতনপুরের খাগাতোয়া গ্রামে যে র্যাবের ৩ সদস্যের উপর নারকীয় হামলা ঘটনাটি, যেটি সকল গণমাধ্যমে এসছে, এবং বাংলা টিভিতে একটি শিরোনামে একটি দুর্দান্ত রিপোর্ট করেছে আমাদের ছোট ভাই পিয়াল হাসান রিয়াদ, যার শিরোনাম ছিল দেশের ভেতরে আরেক দেশ নবীনগরে, অদৃশ্য নিয়ন্ত্রণ আসলে কার হাতে। সমগ্র বিষয়টি নিয়ে আমরা বলেছি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবীনগরবাসী কতটা সন্তুষ্ট, আর আমি যদি সরাসরি বলি জসিম, আপনি কতটা সন্তুষ্ট, কি বলবেন? এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, প্রাক্তন সহকারী অ্যাটর্নি জেনারেল, অ্যাপিলেট ডিভিশনের একজন অত্যন্ত পরিচিত আইনজীবী, আমাদের নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য শ্রদ্ধেয় অ্যাডভোকেট জাকারিয়া সরকার তোস্তিন। তোস্তিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি যেতে চাই এম কে জসিম, আমাদের জসিমের কাছে। জসিম, কি বলবে? ধন্যবাদ দাদা আপনাকে আমাকে প্রাথমিকভাবে সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার সাথে যারা এখানে আলোচক হিসেবে আছেন, আমার অত্যন্ত
পরিচিত জন তসলিম ভাই, আমাদের বন্ধুবর দেলোয়ার হোসেন সোহেল, এবং আমার এই গোপালপুরের যে ভাই ফরহাদ ভাই, সম্ভবত ওনার নামটা, তিনজনকে সহ দেশ বিদেশে যারা আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটি ঘটনার পিছনে আরো কিছু ঘটনা জড়িত আছে, যে ঘটনাগুলোর কারণে আমরা আসলে ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারতেছি না নবীনগরের মানুষ। বিশেষ করে বর্তমান যে অবস্থাটা, আমি প্রথমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের যে লাঞ্ছিতর ঘটনাটা, এবং উনি পরবর্তীতে থানায় যে ধরনের লাইভ দিয়েছেন, সেটা নিয়ে আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই। আসলে দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করলে সেটি উনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, এটা তো নিশ্চয়ই তারা দলের লোকজন বলবেন। কিন্তু বাস্তবিক অর্থে পরিস্থিতিটা কিন্তু থানার ভিতরে এমনটাই হয়ে যায়। কারণ আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি এই কথাটা বলছি না, এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমরা পূর্ব দেখেছি। কারণ যারা এমপি থাকেন বা সরকারে থাকেন, পুলিশের যারা কর্মকর্তা, সেটা এসপি হোক, তারপরে ওসি হোক, বা তার উপরের কোনো কর্মকর্তা হোক, তারা কিন্তু সরকারি দলের বা সাংসদ যারা থাকে তাদের বাইরে গিয়ে তাদের যে নিজস্ব একটা ক্যাপাসিটি আছে এবং আইন দ্বারা যে তারা পরিচালিত, তাদের চাকরিটা যে জনগণের জন্য, এটা তারা ভুলে যেতে চায় এবং তারা সেটা করতে চায় শুধুমাত্র তাদের চাকরিটাকে সেভ করার জন্য। যদি এটা না হতো, তাহলে অন্ততপক্ষে আমার মনে হয় ওসি সাহেব যদি ভালো স্টেপ নিতেন, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। উনিও ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে, সেটা একটা দলের বা সরকারি দলের সাধারণ সম্পাদক হোক আর একজন সাধারণ পাবলিকই হোক। পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশের কার্যক্রম সম্পর্কে আমাদের কাছে অনেক নেতিবাচক তথ্য আসতে আসতে শুরু করেছে। যেটা আজকেও আমি একটা ঘটনা বলি ছোট্ট করে। আজকেও একজন একটা ঘটনাকে কেন্দ্র করে, ওই যে ভিকটিমের বাড়িতে আসামিকে না পেয়ে পুলিশ ওখানে মেহমান একজন ছিল, ওই মেহমানকে ধরে নিয়ে আসছে এবং মেহমানকে ধরে পুলিশ চালান দেওয়ার জন্য, মামলায় সম্পৃক্ত করার জন্য অনেকভাবে চেষ্টা করতেছিলেন এবং ক্ষমতাসীন দলের দুজন কর্মীকে দেখলাম ওনাকে ছোটানোর জন্য থানার মধ্যে। আমি তখন একটু থানা গিয়েছিলাম 2 মিনিটের জন্য, গিয়ে দেখি যে তারা অনেক চেষ্টা করতেছেন। শেষ পর্যন্ত সেই বিএনপির বন্ধুটি আমার কাছে আক্ষেপ করে বললেন যে আমাকে, আমার আত্মীয়কে এখন যদি মামলা থেকে বাদ দিতে হয়, যদিও সে ঘটনার সাথে জড়িত না, আমাকে টাকা দিতে হবে। পরিস্থিতির এমন পর্যায়ে চলে গেছে। এটা হচ্ছে বিএনপির ওই নেতার যে অভিযোগ, সেটা আমি আজকে শুনে আসলাম আর কি থানার মধ্যে। আর টিআরআর যে ঘটনাটা, সেটি যদি আপনি একটু চিন্তা করেন, যারা যে দুইটি পক্ষ এখানে নেতৃত্ব দিচ্ছেন তারা কারা। তারা কিন্তু আসলে রাজনৈতিক প্ল্যাটফর্মে সবসময় ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তি। আপনি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন, যারা ওখানে এখন এই ঘটনাগুলো সৃষ্টি করতেছে, তারা কিন্তু পূর্বেও যারা রাজনৈতিক ক্ষমতায় ছিল তাদের খুব আশেপাশে এবং বিশ্বস্ত লোক হিসেবে ছিলেন, এবং তারা এটা করতে চায় শুধুমাত্র নিজের আধিপত্য ধরে রাখার জন্য। এবং এই আধিপত্যের বলি হয় ওখানকার সাধারণ মানুষ, যারা যারা একেবারে তারা নিরুপায় হয়ে তাদের সাথে দলভুক্ত হয়ে এই ঝগড়াটে পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া লাগে। এগুলো তো আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরও বোঝা উচিত। বিশেষ করে আজকে এই দায়টা আমি এখন যিনি এমপি আছেন, আমি শুধু ওনাকে দিতে চাই না, পূর্বে যারা ছিল। কারণ এই লোকগুলো কখনো বুলবুল সাহেবের আমলে বুলবুল সাহেবের আস্থাভাজন ছিল, কখনো বাদল সাহেবের আমলে বাদল সাহেবের আস্থাভাজন ছিল। এখন কিন্তু তারা আবার এই মান্নান সাহেবের আস্থাভাজন হিসেবে নবীনগরে পরিচিত। তো বারবার একটা মানুষ তার খোলস পাল্টে যখন রাজনীতির মাঠে এরকম একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে, আমরা কেন তাদেরকে বয়কট করতে পারি না? আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কেন তাদেরকে বয়কট করতে পারে না? আমি গতকালকে একটি সামাজিক অনুষ্ঠানে আমাদের এই উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সাহেবও ছিলেন। সেখানে আমি এমপি মহোদয়ের সাথে কথা বলার একটু সুযোগ হয়েছিল। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে ভাই, আপনার তো একটা ভালো প্ল্যান আছে, আমরা সেটা বুঝতেছি এবং আপনার যথেষ্ট কাজ করার মতো সুযোগ আছে। আমার একটা অনুরোধ থাকবে, অন্তত পক্ষে আপনি নবীনগরে যারা সিনিয়র সাংবাদিক আছে, সকল সাংবাদিক না, শুধুমাত্র সিনিয়র সাংবাদিকদের সাথে একটু চা চক্রের আয়োজন করে, সেটা আপনার বাড়িতে হোক আর অন্য কোথাও হোক, আপনি কিছু ইনফরমেশন নিয়ে আপনার আপনার প্ল্যানটাকে সাজান। কারণ এই এই মনাকরা, এই যে শ্রীকর বলেন, মনাকরা, আর এই যে পূর্বাঞ্চলের আহমেদ হোসেন আর হলো কি বলে শিশুময় সাহেবরা কিন্তু এই নবীনগরের এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করতেছেন। তারা তাদের
নিজেদের অবস্থানের জন্য। আর বলি হচ্ছেন সাধারণ পাবলিক, আর সাফারার হচ্ছে আমরা সারানবীনগরের মানুষ। সারানবীনগরের মানুষ কিন্তু এই বদনামটা নিতে হচ্ছে। মাদক সেবনের বিষয়টা নিয়ে বলতেছেন, আইন প্রশাসন, কোর্ট কাছারি যেভাবে পরিচালিত হচ্ছে, এখানে মাদক সেবীরা পুলিশের নর্মাল কি বলে মামলার কারণে ওখান থেকে কোর্টে যায়, সেটা দ্রুত লয়ার দিয়ে তারা, তাদের কাছে কাঁচা টাকা থাকে, তারা জামিন নিয়ে কিন্তু চলে আসতেছে, আবার পুনরায় আবার মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হচ্ছে। মানুষ অতিষ্ঠ। আপনি এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10 জন 20 জন মাদক ব্যবসায়ী এবং কি বলে বিক্রেতা নাই যে যারা সমাজটাকে অস্থিতিশীল করে রাখছে না। এমন কোনো গ্রাম নাই যে গ্রামে প্রতিদিন টিউবওয়েল চুরি, অটোরিকশার ব্যাটারি চুরি, আপনি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের টিউবওয়েল গুলো এবং একেবারে গুরুত্বপূর্ণ মসজিদের টিউবওয়েল মাথা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। এইগুলো চুরগুলো কারা? এই চুরগুলো কিন্তু হচ্ছে মাদক সেবী যারা, তারা মাদক সেবীরা ক্রমাগত একেবারে বেপরোয়া হয়ে যাচ্ছে নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে, এবং এটাকে নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষে কোনোভাবেই সম্ভব বলে আমি মনে করি না। কারণ পুলিশ যে তাদেরকে ধরে, তাদের যে এভিডেন্স গুলো আছে সেই এভিডেন্স দিয়ে চালান দেওয়ার পরে 15 দিন 20 দিন 1 মাস পরে কিন্তু তারা আদালত থেকে কি বলে জামিনে চলে আসে, আইসা আবার পুনরায় এই কাজগুলো করে। বিশেষ করে মনাক ডাকাতের কথাটা যদি যেহেতু আসছে এখানে, মনাকের বিষয়টা আপনি চিন্তা করেন, গতকালকে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, আমিও একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। দেওয়ার পরে আমাদের নবীনগরের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঠিক 1 ঘন্টা পরে আমাকে একটা ফোন দিয়েছিলেন। উনি এমনি তো প্রায় সময় আমাকে ফোন দেন, খোঁজখবর রাখেন। উনি ফোন দিয়ে সেরা ওনার যে অবস্থাটা, ওনার যে ওই এলাকার বাস্তব চিত্রটা বলতে গিয়ে উনি আক্ষেপ করে বলছেন যে আমি এই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে এই কথাটা নির্দ্বিধায় বলতে পারতেছি যে আমরা পুলিশ সম্পূর্ণ ব্যর্থ এরকম অপরাধীদেরকে দমন করতে। 46টার মতো মামলা রায়পুরা, তারপরে যে কি বলে নরসিংদী সদর, নবীনগর মিলে তার নামে 46টার অধিক মামলা। এই লোকটা দিব্যি এলাকাতে একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রশাসন না। এই ধরনের লোকদের তো আসলে যেটা বলে পাবলিক, ওই যে আইনের বাইরের আইন হাজির ওরকম মেরে ফেলা উচিত। কারণ এরা তো সমাজ না, পুরো একটা এলাকাকে একেবারে অস্থিতিশীল করে ফেলতেছে। ওরাও কিন্তু আবার একটা রাজনৈতিক ছত্র চলে আসে। আপনি দেখবেন এই মনাক ডাকাত গত এমপি নির্বাচনের সময় প্রথমে একজন এমপি প্রার্থীকে কি বলে ফুলের তোড়া দিছে, আবার একজন এমপি প্রার্থীর কাছে গিয়া বলছে যে আমি আপনার কাছের লোক নির্বাচন করে দিব, আপনি আমাকে একটু আবার আরেকজন এমপি প্রার্থীর কাছে গিয়ে বলতেছে আপনার এখান থেকে ভোট নিতে গেলে আমাকে টাকা দিতে হবে, আমি আপনার যে লোকজন আছে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, কোনো সমস্যা নেই। এবং টাকার জন্য সে দফায় দফায় ফোন দিছে, এটা আমার সামনেই ফোন দিছে টাকার জন্য, তাকে টাকা দিলে ওখান থেকে ভোট নেওয়া যাবে। তো এই ধরনের ব্যক্তিরা সবসময় রাজনৈতিক ছত্রছায়া এবং নবীনগরের ভাবমূর্তিকে সারা বিশ্বের কাছে একেবারে প্রশ্নবিদ্ধ করে ফেলে। নবীনগর তো তাদের জন্য প্রশ্নবিদ্ধ হওয়ার মতো জায়গা না, কিন্তু আমরা কিন্তু হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার কথা। আর সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই, এখানে বিএনপি নেতা যেহেতু আছে, আর বিএনপি নেতা আমার বন্ধু মানুষ, আমি তার মাধ্যমে আমাদের মাননীয় এমপি মহোদয়কে এই বিষয়টা আবারও বলতে চাই, ওনার হারানোর কিছু নেই, ওনার দেওয়ার মতো নবীনগর অনেক কিছু আছে। উনি যেন দল মতের বাইরে গিয়ে নবীনগরটাকে একটু শান্তিপ্রিয়, বসবাসযোগ্য এবং কি বলে উন্নয়নের নবীনগর হিসেবে গঠন করতে গিয়ে এই সমস্যাগুলো, এইসব দুষ্কৃতিকারী যারা সমাজ রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য কাজ করে, নবীনগরের মান সম্মানকে ক্ষুণ্ণ করে, এইসব খারাপ লোকদেরকে উনি যেন অ্যাভয়েড করে। এবং একদম আমরা একদম আমার মনে হয়, যদিও হ্যাঁ জসিম, আমার মনে হয় মানে আপনার মেসেজটা খুব ক্লিয়ার, মানে মাননীয় সাংসদ, এবং আপনি খুব চমৎকার ভাবে বলেছেন যে প্রিভিয়াসলি যারা এখানে এমপি ছিলেন তাদেরকে যে সমস্ত সুবিধাবাদী দল যাদেরকে বলা হয় আসলে তাদের কোনো দল নেই, তাদের দল হচ্ছে আসলে সরকারি দল, সেই সব মানুষগুলোই আবার এম এ মান্নান আমাদের মাননীয় সাংসদের আহ, আশেপাশে আবার ঢুকবার চেষ্টা করছে, বা কেউ কেউ ঢুকে এই নবীনগরের কিন্তু আসলে তাদের যে সলম বদল করে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর, সেটি কিন্তু তারা তাদের সুবিধা আদায়ের জন্য, আপনি খুব খোলামেলা বলছেন, অনেক ধন্যবাদ। আমি একটু আরেকজন গণমাধ্যম কর্মীর কথা শুনে আমি একটু বিএনপির নেতা একজন যুক্ত হয়েছেন তার একটু বক্তব্য শুনবো, এবং সবশেষে দুজন বিশিষ্ট বিশ্লেষক যুক্ত হয়েছেন, আমাদের অ্যাডভোকেট জাকারিয়া সরকার তসলিম এবং আহমেদ ফরহাদ, তাদের একটু কণ্ঠস্বর শুনতে চাই। আসতে চাই শাহিন রাজা টিটু, সমসাময়িক ঘটনার উপর যার তীক্ষ্ণ নজর থাকে এবং তিনি বেশ ভালো আহ, বিশ্লেষণও করতে পারেন। টিটু, আপনি শুরুতে বোধহয় ঢুকেননি,
আমি 6টা ঘটনার কথা বলেছি। আমি আরেকবার শুধু 6টা ঘটনা এক নাগাড়ে বলে যাব। এছাড়া আপনার কাছে যদি আর কোনো আইন শৃঙ্খলা বিষয়ক কোনো ঘটনা থাকে সেগুলো নিয়ে কথা বলবেন এবং কেন একের পর এক ঘটনা ঘটছে এবং পুলিশ, প্রশাসন, সিভিল প্রশাসন কিংবা মাননীয় সাংসদ কিংবা বিএনপির নেতৃবৃন্দ বিষয়গুলোকে কিভাবে তারা দেখছেন। আমি বলেছি যে মাত্র ৭ দিনের যে ৪ টি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আপনি জানেন যে আমাদের বিএনপির ২ নেতার মধ্যে যে ঘটনাটা জেনারেল সেক্রেটারি এবং মাহবুবুর রহমান, তারপর একটি টিআরআর যে ঘটনা শিশু মিয়া এবং আহমেদ হোসেন যাদের সম্পর্কে খুব চমৎকারভাবে আমাদের জসিম তুলে ধরেছেন। তারপর গত পরশুদিনের ঘটনা শ্রীগড় বাজারে যে গুলিবর্ষণের ঘটনা যেটি এখনো আজকেও আমি অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেছি। এখনো মানুষের মধ্য থেকে ভয়টা যায় নাই। এরকম একটি ঘটনা শ্রীগড় বাজারে ঘটেছে এবং সর্বশেষ আজকে আ কাইতলার যে নারুই ব্রাহ্মণহাতায় যে একজন হবি মিয়া কিংবা কেউ বলে অভি মিয়া তাকে আ দেশে আইন আদালত সবকিছু থাকার পরও যেভাবে বর্বরচিত যে আইয়ামে জাহিলিয়ার মতো যাকে নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে। এই ৪ টি ঘটনাই আসলে মানে আইন শৃঙ্খলা কোন দিকে যাচ্ছে এবং এর আগে যদি ঈদের আগে আমি ২ টো ঘটনা বলি, রাধানগর গ্রামে ২ টি হিন্দু পরিবারে রাতের বেলা ডাকাতির ঘটনা তারা যদিও বলেছেন, পুলিশ বলছে এটা ডাকাতি নয় পূর্বশত্রুতার জন্য কিন্তু রাতের বেলা দরজা ভেঙে দুটো বাড়িতে এরকম অঘটন ঘটিয়েছে এবং সর্বশেষ সারা বিশ্বময় যেটি আলোচনার ঝড় তুলেছিল খাগাতোয়ায় র্যাবের ৩০০ দলের উপর যে নারকীয় ঘটনা সব মিলিয়ে আপনার যদি কোনো পর্যবেক্ষণ বা আর কোনো ঘটনা জানাতে শাহিন টিভি। ধন্যবাদ দাদা। আজকের এই নবীনগরের কথার ৪৪৯তম টকশো আয়োজনে সঞ্চালক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দেশ বিদেশে এখন যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, তাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিষয় নির্বাচন করা হয়েছে বর্তমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নবীনগরবাসী কতটা সন্তুষ্ট। বিষয়ের উপর আপনি ইতিমধ্যে ঘটনাগুলা বলে দিয়েছেন, সেজন্য আর ঘটনাগুলা আমি না বলি। জসিম ভাইয়ের কথা আমি শুনছিলাম, জসিম খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন। আসলে নবীনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমেই বলতে হবে জনগণের সন্তুষ্টি বা অসন্তুষ্টি নির্ভর করে তার নিরাপত্তা বোধের উপর। একজন সাধারণ মানুষ তখনই সন্তুষ্ট হন যখন তিনি নিজে, তার পরিবার এবং তার সম্পদকে নিরাপদ মনে করে। এটাই একজন নাগরিকের স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু আসলে বাস্তবতা হইল আমরা অনেক সময় নিজের নিরাপত্তার চেয়ে আমার প্রতিপক্ষকে কিভাবে চাপে রাখা যায়, তাকে কিভাবে ঘায়েল করা যায়, তাকে কিভাবে অনিরাপদ রাখা যায়, সেই চেষ্টাটা নিয়ে আমরা একটু বেশি ব্যস্ত থাকি। সেজন্য সমাজে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একেবারে নাই বললেই চলে। বর্তমানে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা আছে, তারা যে প্রচেষ্টা করতেছে, বাংলাদেশ যেহেতু এটা অবশ্যই ঘটনা ঘটার আগে আইন শৃঙ্খলা বাহিনীর অবগত হওয়ার সুযোগটা এই দেশে খুব কম। তবে জনগণ প্রত্যাশা করে ঘটনা ঘটার পর দ্রুত ব্যবস্থা নেওয়া, অপরাধীকে আইনের আওতায় আনা, অপরাধীকে স্থায়ীভাবে একটা শাস্তির ব্যবস্থা করা, যাতে দ্বিতীয়বার এই ঘটনা আর না ঘটে। এটা হলো একজন সাধারণ নাগরিকের চাওয়া। কিন্তু আমরা অনেক সময় দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে বায়েস্ট হয়ে বিভিন্নভাবে মূল ঘটনার আড়াল করে নতুন একটা ঘটনার সৃষ্টি করে, যাতে করে অপরাধীরা পার পেয়ে যায়। সাধারণ জনগণ কিংবা আমি স্পষ্টভাবে বলতে চাই, অপরাধীর পরিচয় হোক সে অপরাধী, অপরাধীর পরিচয় এটা না হোক সে অমুক দলের, সে অমুক প্রার্থীর, সে অমুকের নির্বাচন করেছে, সে অমুকের পক্ষপাতিত্ব করে। একজন অপরাধীর স্পষ্ট পরিচয় হওয়া উচিত, সে শুধুমাত্রই অপরাধী, সে কোনো দলের নয়, সে কোনো দেশের নয়, সে কোনো সমাজের নয়, সে কোনো ব্যক্তির নয়। তাহলে হয়তো অপরাধ প্রবণতাটা কিছুটা কমে আসবে। সম্প্রতি নবীনগরে বিভিন্ন এলাকায় সংঘর্ষ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, হামলা, ভাঙচুর ও সামাজিক অস্থিরতার যে ঘটনাগুলো বর্ণনা আপনারা দিয়েছেন,
এসব ঘটনা সাধারণ মানুষের মধ্যে অবশ্যই উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ছোটখাটো একটা বিরোধ নিয়ে, একটা ছোটখাটো কথা নিয়ে কাটাকাটি হইলে এটা দ্রুত সংঘর্ষের রূপ নিয়ে নেই। একটা অপরাধ তৈরির প্রবণতা যেন আমাদের মধ্যে আগের থেকে সৃষ্টি হয়ে থাকে, যে একটা অপরাধ তৈরি হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী আহ, যত কথাই বলেন, ঘরে ঘরে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের পক্ষে সম্ভব না। তারপরেও আমরা যে অপরাধগুলা ইদানিং হয়েছে, এর মধ্যে সবচেয়ে আপনার জয়গুলাই দেন, সবচেয়ে আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে খাগাতুয়ার র্যাবের 3 সদস্যকে, সদস্যকে আটকায় রাখে, তাদেরকে আপনার মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সেখানে তো আসলে আমি, আপনি সাধারণ মানুষ, আমরা তো কিছুই না। আমার দাদা, আপনি যদি বলেছেন, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, নবীনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ পুরোপুরি সন্তুষ্ট না, তবে শতভাগ হতাশও না। কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে কোনো এলাকায় অপরাধ মুক্ত নয়। নবীনগর নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। অপরাধ সংগঠিত হবে বা হচ্ছে। আমার জোর দাবি, আমি আগেও করেছি, এখনো করি, অপরাধ হওয়ার পর যেন দ্বিতীয়বার এই অপরাধটা মানুষ, একজন অপরাধী করতে না পারে, সেই বিষয়ে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর একা প্রচেষ্টায় সম্ভব নয়, বা তাদের উপর দায় চাপিয়ে দিলেও হবে না। এখানে আমার, আপনার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টাই অবশ্যই স্থায়ীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিছুটা সম্ভব হবে। বিশেষ করে যুব সমাজকে মাদক, সহিংসতা ও অপরাধ থেকে মানে দূরে রাখার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি সবশেষে বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন তখনই হবে যখন সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারবেন, এবং প্রত্যেকটা নাগরিক আইনের সমান সুরক্ষা পাবেন। তখনই নবীনগরবাসীর প্রত্যাশা পূরণ হবে। প্লাস রাষ্ট্রের পাশাপাশি আমাদের নবীনগরবাসী, আমাদের জনগণের একটা দায়িত্ব আছে, আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি। ধন্যবাদ দাদা। একদম একদম, আমার মনে হয় যে আমাদের স্ব ক্ষেত্রে আমরা যদি নিজেরা সঠিক হয়ে যাই এবং নিজেরা যদি কোনো পক্ষপাতিত্ব না করি, পার্সিয়ালিটি না করি, অর্থাৎ কোনো দিকে ঝুঁকে না পড়ি, সঠিক পথে চলতে পারতাম, তাহলে আমার মনে হয় যে যেটি টিটুর সর্বশেষ যে বার্তাটি, এটি একেবারে প্রণিধানযোগ্য। আমরা একটু আসতে চাই যে দুজন সাংবাদিক নবীনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বেশ তীক্ষ্ণ নজর রাখা সাংবাদিক, তাদের মতো করে বিশ্লেষণ করেছেন। আমরা একটু বিএনপির ৩ জন নেতাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। একজন নেতা যুক্ত হয়েছেন, তিনি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, যিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা। দেলোয়ার, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আপনাকে ওয়ান্স এগেইন আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি এই প্রথম নবীনগরের কথায় এসছেন। যদিও একবার এসছিলেন, কিন্তু তখন সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কথা শুনতে পারিনি। আজকের বিষয়বস্তুটি আমি আরেকবার আপনাকে শুনিয়ে দেই। সেটি হচ্ছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ যে অবনতি, সেটি নিয়ে আসলে নবীনগরবাসী কতটা সন্তুষ্ট, কিংবা আমি যদি সরাসরি বিএনপির একজন শীর্ষ নেতা হিসেবে আপনাকেই বলি, আপনি কতটা সন্তুষ্ট? যেখানে দুজন আলোচক আমার ৬টি পয়েন্ট, এবং সর্বশেষ একটি পয়েন্ট আমি ভুলে গিয়েছিলাম। কিছুদিন আগে বাঙ্গুরা বাজারে একটি দোকান নির্মাণকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী সমর্থকদের মধ্যে যে ভয়াবহ যে সংঘর্ষের ঘটনাটি, এবং পরবর্তীতে মামলায় জড়ায় এবং অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন, যেটি এখন মাননীয় সাংসদের কাছে আছে, এটি এখন পর্যন্ত মীমাংসা হয়নি, অমীমাংসিত রয়ে গেছে। সেটিও যদি আপনি উল্লেখ করতে চান, সেটি নিয়ে কথা বলবেন। একজন বিএনপি নেতা হিসেবে নবীনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আপনি কতটা আসলে অবজারভেশন করছেন? সবশেষে যদি আমি টিটুর একটি কথা আপনাকে ধরিয়ে দিই, সেটি হচ্ছে টিটু বলেছে, একটু ব্যালেন্স করে বলেছে। ব্যালেন্সটা হচ্ছে এরকম, তিনি বলেছেন যে, দাদা আপনার বিষয়বস্তুর আলোকে যদি বলি, আমি সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই সন্তুষ্ট না। আবার শেষে আবার একটু লেজ লাগিয়ে দিয়েছে, আমি আবার শতভাগ হতাশও না। আপনি হতাশ না সন্তুষ্ট না অসন্তুষ্ট, সবকিছু মিলিয়ে যদি আপনি আপনার বক্তব্যটা তুলে ধরেন বিএনপির পক্ষ থেকে, যেহেতু আপনি জেলা দুঃখিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। দেলোয়ার, আনমিউট, আনমিউট।
দেলোয়ার একটু আনমিউট হতে হবে আর কি। আনমিউট আছেন, ঠিক আছে, বলেন দেলোয়ার, বলেন, আমরা শুনতে পাচ্ছি। দেলোয়ার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? আপনি তো আনমিউট আছেন দেখলাম। আচ্ছা, তাহলে আমার মনে হয় আপনি একটু লিভ নিয়ে আবার ঢুকেন, তাইলে আমার মনে হয় কোনো আর কানের মধ্যে যদি ইয়ারফোনটা থেকে থাকে এটা খুলে ফেলেন। ইয়ারফোনে অনেক সময় খুব ডিস্টার্ব করে আর কি। আচ্ছা, উনি আবার ঢুকবেন। আচ্ছা, আমরা এই ফাঁকে একটু আসতে চাই আমাদের আহমেদ ফরহাদ, যিনি সিলেট থেকে যুক্ত হয়েছেন আমাদের নবীনগরের কথা, অত্যন্ত একজন জনপ্রিয় টক শো স্পেশালিস্ট, একজন রাজনৈতিক বিশ্লেষক, দুর্দান্ত বিশ্লেষণ করেন। ফরহাদ ভাই, একই হ্যালো। প্রশ্ন আপনার কাছে। হ্যালো। আমরা মনে হয় দেলোয়ার ভাইয়ের কথাটা শুনি, উনি আসছেন যেহেতু। না, দেলোয়ার ভাই তো আসেন নাই। জি জি আসছেন। হ্যালো। হ্যাঁ জি দাদা শুনতে দেলোয়ার পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকে নবীনগরের কথা টক শোতে যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নবীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা দেশ বিদেশে আজকের এই টক শোটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে আইন শৃঙ্খলার কথা বলেছেন দাদা, আপনি জানেন আমাদের মাননীয় সাংসদ একজন রাজনীতিবিদ, পাশাপাশি উনি একজন আইনজীবী। উনি নবীনগরের বাসীর কল্যাণের জন্য কাজ করতে এসেছেন। উনি সর্বাত্মক দিয়ে নবীনগরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন এবং করে যাবেন। মাত্র 3 মাস হয়েছে এই সরকারের রাষ্ট্র ক্ষমতায় এসেছে। ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। আমাদের মাননীয় সাংসদ ইতিমধ্যে কঠিনভাবে নবীনগরের অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন, যারা এই অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে দমন করার জন্য। ইতিমধ্যে উনি কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে এগুলি দ্রুত নিরসন করার জন্য। আজকে আমাদের জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ ভাইকে দায়িত্ব দিয়েছেন টিআরআর যে একটি ঘটনা, এই ঘটনাটাকে শেষ করার জন্য আমাদের মাসুদুল ইসলাম মাসুদ ভাইকে আজকে দায়িত্ব দিয়েছেন। উনি আজকে দুই পক্ষকেই থানাতে ডেকে মীমাংসা করার জন্য এবং এই তাদেরকে শান্ত করার জন্য চেষ্টা করছেন। পাশাপাশি আপনি যেই কথা বলছেন যে মনাক ডাকাতের কথা, মনাক ডাকাত কার নির্বাচন করেছে, কার ইন্ধনে কাজ করছে, সে করছে এটা আমি জানি না। তবে সে অনেক আগে থেকেই বেপরোয়া। তার অস্ত্রের মাধ্যমে ওইখানে কয়েকটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমাদের সাংসদ এসপি সাহেবকেও বারবার তাগাদা দিচ্ছেন যে তাকে দমন করার জন্য। এখানে আসলেই আমাদের প্রশাসনের মধ্যেও কিছু গাফিলতি রয়েছে, যারা অর্থের লেনদেনের মাধ্যমে মনাক ডাকাতকে ধরার জন্য কয়েকবার তারা করেছিল, কিন্তু সে দুরন্তর, সে ওইভাবে টের পেয়ে সে নবীনগর থেকে চলে যায়। যখন প্রশাসনের লোকজন তাকে ধরতে ধাওয়া করে তখন সে আগেই চলে যায়। এখন ঘটনা হইল আমাদের মাননীয় সাংসদ সর্বাত্মকভাবে চেষ্টা করছেন নবীনগরের আইন শৃঙ্খলার উন্নত ঘটানোর জন্য। এবং বিগত যারা সাংসদ ছিল আপনারা জানেন,
আমার এখনো মনে আছে জিকরুল আহমেদ খোকন সাহেব জনে সাংসদ ছিলেন, ওই সময় কিন্তু অনেকগুলি ঘটনা ঘটেছিল। বিভিন্ন জায়গাতে লাশ নদীতে ভাসছিল, লাশ এই যে শ্রীরামপুরের বিলের মধ্যে পড়েছিল, বিভিন্ন জায়গাতে খুন খারাপি আমরা দেখেছি। এখন পর্যন্ত কিন্তু আমাদের সাংসদ 3 মাসের উপর হয়েছে ক্ষমতায় দায়িত্ব গ্রহণ করেছে, এখন পর্যন্ত কিন্তু নবীনগরে কোনো খুন বা বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যে ঘটনাগুলি ঘটছে এটি তাদের ব্যক্তিগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এটা সব সরকারের আমলেই টুকটাক হয়ে থাকে। এমন কোনো ঘটনা নবীনগরে আপনার হয় নাই যে আইন শৃঙ্খলার চরম অবনতি বা এরকম কোনো ঘটে নাই। তবে আমাদের মাননীয় এমপি মহোদয় উনি সজাগ আছেন, উনি নবীনগরবাসীর খেদমতে কাজ করছেন। আপনারা জানেন উনি কোনো ব্যবসায়ীও নয়, উনি কোনো শিল্পপতিও নয়, উনি এসেছেন নবীনগরের মানুষের কল্যাণে কাজ করার জন্য। উনি উনার সর্বাত্মক চেষ্টা দিয়ে নবীনগরের মানুষের জন্য কাজ করবেন, করছেন, করে যাবেন। দাদা কিন্তু দেলোয়ার, যে প্রশ্নগুলি আপনাকে আমরা দুজন সাংবাদিকও বিশ্লেষণ করেছেন, যেটি 6টি ঘটনা 7টি পরের যে বাঙ্গুরা ঘটনা নিয়ে, এবং এগুলো নতুন করে বলতে গেলে 3বার বলে ফেলেছি। এই সমস্ত বিষয়ে আপনার দল কিংবা আপনার দলের যিনি এখন মাননীয় সাংসদ, যিনি উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির একসময় কনভেনর ছিলেন, আপনি কি মনে করেন যে বিএনপি গত 3 মাসে আমাদের মাননীয় সাংসদের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষায় যে ভূমিকা নেওয়ার কথা ছিল, বা যেটুকু আপনারা ভূমিকা রাখতে পারতেন, আপনারা সেটা করতে সক্ষম হয়েছেন কিংবা আপনারা সেটি করছেন? বিষয়টা হয়েছে দাদা, এই নির্বাচনের পর একজন অফিসার ইনচার্জ দায়িত্ব নিয়েছিল, উনিও চলে গেছে। নির্বাচনের আগে আসছিল উনি, রফিকুল ইসলাম। উনি চলে যাওয়ার পরে এখন নবীনগরের নতুন অফিসার ইনচার্জ আসছে। উনি হয়তো নবীনগরের 21টা ইউনিয়ন এবং সবকিছু দায়িত্ব গ্রহণ করার পরে ওনার একটু সময় হয়তো নিতে হইতেছে। উনি পথঘাট ওইভাবে হয়তো চিনে না নবীনগরে, ওনার একটু সময় দিতে হবে। ওনাকে আমাদের এমপি মহোদয় বারবার নির্দেশনা দিচ্ছেন যে নবীনগরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন। ওনাকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি এসপি সাহেবকেও উনি বারবার নির্দেশনা দিচ্ছেন। গত পরশু দিনে যে আপনার টিয়ারাতে ঘটনা হয়েছিল, এমপি সাহেব সরাসরি আপনার আর্মির ক্যাপ্টেনকে ফোন দিয়েছে, ফোন দিয়ে তাৎক্ষণিকভাবে টিয়ারাতে আপনার আর্মির গাড়ি সহ অবস্থান করার জন্য বলছে। আমাদের প্রোগ্রাম ছিল আমরা বিটগড়ে, আমরা তো সশরীরে দেখেছি অবস্থা খুব খারাপ ছিল। এমপি সাহেব তো তাৎক্ষণিক সকাল 7টা বাজেই উনি নির্দেশনা দিচ্ছে যে ওইখান থেকে খবর আসছে যে অবস্থা খুব বেগতিক। উনি সাথে সাথে আপনার থানাতে ফোন দিছে এবং ক্যাপ্টেনকে ফোন দেওয়া হয়েছে যে আপনারা আইন শৃঙ্খলা যাতে কোনো ধরনের অবনতি না ঘটে আপনারা ওইখানে অবস্থান করার জন্য, এবং আর্মির গাড়ি সহ পুলিশ প্রশাসন সহ সবাই ওইখানে উপস্থিত থেকে এটা নিয়ন্ত্রণ করছে। মানে এমপি সাহেবের আন্তরিকতা নিয়ে আসলে কারোর কোনো, আমার মনে হয় কোনো ধরনের অভিযোগ আমার ব্যক্তিগতভাবে জানা নেই যে তার আন্তরিকতা নিয়ে কেউ প্রশ্ন আছে। আপনাকে আমি লাস্ট কোশ্চেনটা করে ছেড়ে দিয়ে আমি যাব আহমেদ প্রসাদের কাছে। আমি কিছুক্ষণ আগে যে প্রশ্নটি আপনাকে শেষের দিকে করেছিলাম, সম্ভবত শোনেননি, বাট এখন নিশ্চয়ই শুনছেন। আমাদের শাহিন রাজা টিটু তিনি বলছিলেন আজকের বিষয়বস্তু ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট, নবীনগরবাসী কতটা সন্তুষ্ট। টিটু বললেন যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি মোটেই সন্তুষ্ট না। আবার শেষে একটা লেজ লাগিয়ে দিলেন, বললেন আবার আমি শতভাগ হতাশ না। না, নাকি হতাশের দলে নাকি আসলে সন্তুষ্ট না, আপনি কি বলবেন?
আসলে টিটু ভাই যে কথাটা বলছে এটা আসলে ঠিক না। তার কারণ হইলো আমাদের দেশের একটা প্রেক্ষাপট তৈরি, 5ই আগস্ট পরে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। প্রশাসন কিন্তু ওইভাবে মুভ করছে না। আপনারা নিজেরাও জানেন যে তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে। আগে যেভাবে প্রশাসন, পুলিশ প্রশাসন যেভাবে মুভ করতো, এরা কিন্তু ওইভাবে এখন মুভ করতেছে না। তাদের যে একটা মানে ইয়ে আছে, ওই জিনিসটা কিন্তু এখনো, ভীতিটা কিন্তু তাদের মধ্যে থেকে যায় নাই। তারা মুভ করতে মানে চিন্তা করে যে আমরা যে মানে ইয়া করব, আমাদের হেরারেরও তো একটা জানে নিরাপত্তার বিষয় আছে। ওইগুলি চিন্তা ভাবনা করে হয়তো প্রশাসনও ওইভাবে হুট করে মানে একটা সিদ্ধান্ত আসছে যে এমন জায়গাতে একটা ঘটনা করতেছে, যাইতে হইব, কিন্তু এরা তো ওইভাবে যাচ্ছে না। কথা বলছে না, এটা হয়তো একটু একটু সময় দিতে হবে, প্রশাসনকে একটু সময় দিতে হবে। তার মানে আপনি আপনি সামগ্রিক গত ধরেন আগের গুলো বাদ দিয়ে যদি আমরা বর্তমান বিএনপি সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর মাননীয় সাংসদ এম.এ. মান্নানের 3 মাসের অধিককাল যে শাসনামল, আইন শৃঙ্খলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনি সন্তুষ্ট? বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা তো দাদা, এটা সবসময় ঘটে এবং ঘটবে। এগুলি তো আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি, তারা যদি সচেতন না হই, তাহলে এগুলি তো আসলে প্রশাসন আমাদের পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা যারা সাধারণ নাগরিক আছে তাদেরকেও সচেতন হতে হবে। সচেতন হতে হবে। জি জি জি, একদম এখন আমার মনে ঘটনা হয় হইলো আমরা ক্লিয়ার হয়ে গেছি। দেলোয়ার হোসেন উপজেলা বিএনপির যিনি সাংগঠনিক সম্পাদক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা সেই কথাগুলোর বিশ্লেষণ করব। একটু আসতে যাচ্ছি আমাদের সিলেট থেকে যিনি যুক্ত হয়েছেন, আমাদের একজন রাজনৈতিক বিশ্লেষক আহমেদ ফরহাদ। ফরহাদ ভাই, মানে 3 জন আলোচকের কথা ইতিমধ্যে আপনি শুনেছেন। এখন যিনি কথা বললেন তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিনি কিছু আহ, খুবই মানে কি বলবো, যে প্রশ্নগুলো সাধারণত সরকারি দলের কেউ সাহস করে কথা বলবে না। কিন্তু দেলোয়ারকে একটা ধন্যবাদ দিই, স্পেশালি থ্যাঙ্ক জানাই যে তিনি কিন্তু আহ, একেবারে সাবলীল ভাষায় বলে ফেললেন যে প্রশাসনেও অর্থের লেনদেনের মাধ্যমে এই যে মনেক ডাকাতের মতো একজন মোস্ট ওয়ান্টেড 46 মামলার আসামিকে ধরা হচ্ছে না, এবং এটি সে তার একেবারে সুনির্দিষ্ট একটা অভিযোগই করে ফেললেন। এবং প্রশাসন আগের মতো মুভ করতে পারে না, তাদের মধ্যে ভীতি আতঙ্ক বিরাজ করে, এটিও সে পরিষ্কার, যেটি আসলে সাধারণত অন্য কেউ বলতে সাহস করবে কিনা জানি না, কিন্তু দেলোয়া সেটি বলেছে। তো সব মিলিয়ে তিনি বলেছেন যে আমি সন্তুষ্টের কথাই বলেছেন, কিন্তু তারপর বিচ্ছিন্ন কিছু ঘটনা তো ঘটছে, এটি সেটি স্বীকার করেছেন। একজন রাজনৈতিক দলের সেই স্বীকারের যে মানসিকতা, সেটিও তার মধ্যে রয়েছে। সামগ্রিক বিষয় নিয়ে আজকের যে বিষয়বস্তু, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি বা নবীনগরবাসী কতটা সন্তুষ্ট, যে প্রশ্নটি আমি আজকে রেখেছি। আমি জানি আপনি সিলেটের মৌলভীবাজারে কর্মরত থাকলেও আপনি প্রতিনিয়ত 24 ঘন্টায় নবীনগরের প্রতিটি ঘটনার উপরে তীক্ষ্ণ নজর রাখেন এবং আপনি আপনার লেখাতে, আপনার বলায় সেগুলি তুলে ধরেন। আজকে কি বলবেন ফরহাদ মাহমুদ? দুঃখিত, আহমেদ ফরহাদ। জি, ধন্যবাদ দাদা, সবাইকে শুভেচ্ছা। খুব মনোযোগ দিয়ে সবার আলোচনা শুনছিলাম। আমাদের সবাই আমার বয়োজ্যেষ্ঠ এবং শ্রদ্ধাভাজন। আমি বিশেষ করে জসিম ভাই এবং শাহিন রেজা টিটু ভাই কথা শুনছিলাম। ওনারা সার্বিক পরিস্থিতিটা তুলে ধরেছেন। তারপরে শ্রদ্ধাভাজন মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নবীনগর উপজেলা বিএনপি, উনি আসলে বলিষ্ঠভাবে আহ একজন সাধারণ নাগরিকের মতোই বাস্তব সত্যটা তুলে ধরেছেন, কোনো রাগ ডাক না রেখে। আসলে একজন সচেতন রাজনীতিবিদের ভূমিকাটা এরকমই হওয়া উচিত। আমি এই জন্য ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এটা সত্য, আমি ওনার একটা কথাই এখান থেকে চয়ন করেছি। উনি একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নবীনগরের পলিটিক্যাল ইকোনমি যদি বিশ্লেষণ করি, বর্তমান যিনি সাংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান, উনি পেশায় একজন আইনজীবী এবং উনি একজন পরিপূর্ণ রাজনীতিবিদ। উনি সদ্য সাবেক জেলা বিএনপির আহ্বায়ক এবং উপজেলা বিএনপির
সভাপতি এবং দীর্ঘদিন উনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ততা, এবং তারই প্রেক্ষিতে কিন্তু উনি এবার নমিনেশন পান এবং খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে উনারই দলের একজন বিদ্রোহী প্রার্থীকে পরাজিত করে ক্ষমতাসীন হন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দাদা, নবীনগরে বর্তমান যিনি এমপি মহোদয় আছেন, উনি আসলে একটা ট্রানজিশন পিরিয়ডে নবীনগরে জাতীয় সংসদ সদস্য হিসেবে আসীন গ্রহণ করেছেন। 5ই আগস্টে দেশে যে একটা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের পতন, তারপরে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় নানা ধরনের চ্যালেঞ্জ, তারপরে একটি গণতান্ত্রিক নির্বাচন, এবং সেই নির্বাচনে অন্যান্য উপজেলাতে দেখা যায়নি, কিন্তু নবীনগরে বিপুল একটি বাধা বিপত্তির মধ্য দিয়ে উনি পাশ করে এসেছেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এর আগে আমাদের নবীনগর থেকে যারাই জাতীয় সংসদ সদস্য হয়েছেন অনেকেই, একটা বড় অংশ হচ্ছে ওনারা অর্থনৈতিকভাবে খুবই সফল ছিলেন এবং ব্যবসায়ী ছিলেন। আপনি যদি কাজী আনোয়ার হোসেন, উনি একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তারপরে আপনার ফাইজুর রহমান বাদল, উনি একজন ব্যবসায়ী রাজনীতিবিদ। তারপরে আপনার ওরিয়ন গ্রুপের যিনি আবাদুল করম বুলবুল, উনি একজন ব্যবসায়ী রাজনীতিবিদ। তো লম্বা একটা সময় নবীনগরের যারা জনগণ, যারা ভোটার বা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তারা আসলে ঢাকায় অবস্থানরত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকেই জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখে আসছেন। এবং এই ব্যবসায়ী যারা নির্বাচিত হন, তারা সাধারণত এলাকাতে আসেন কম, থাকেন কম, এবং ছোট ছোট গ্রুপ ভিত্তিক, সিন্ডিকেট ভিত্তিক পলিটিক্স ওনারা করেন। তো নবীনগর গত 20 বছর থেকে ওই রকম সিন্ডিকেট পলিটিক্স দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তো হঠাৎ করে 20 বছর পরে যখন একজন পূর্ণ রাজনীতিবিদ একটা আসনের পরিচালনার দায়িত্ব নেন, কিছুটা চ্যালেঞ্জ, কিছুটা ট্রানজিশন উনি ফেস করবেন। কারণ 20 বছর এই যে সিন্ডিকেট গুলো গড়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায়, স্বাভাবিক উনি যেহেতু একজন ব্যবসায়ী নন, উনার কাছে ওই ধরনের ফেভার এই গ্রুপগুলো বা এই সিন্ডিকেট গুলো পাবে না। এটা একটা উনার চ্যালেঞ্জ, এবং এই গ্রুপগুলো নিজেদের আন্তঃকোন্দল, নিজেদের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা উনার বর্তমান সময়ে আরো একটু বেশি চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে, যেটা নবীনগরে দেখা যাচ্ছে। আর অনেক বছর থেকেই যারা এই অপরাধ প্রবণতার সাথে জড়িত, তারা তো আছেই। যেমন মনেক ডাকাত, ওনার তো একটা লম্বা হিস্ট্রি আছে অপরাধের সাথে জড়িত থাকার। ওনার 46টা মামলা, এবং বোঝা যাচ্ছে উনি আর্থিকভাবে খুবই স্বাবলম্বী, টাকা পয়সা দিয়ে উনি থানাকেও ম্যানেজ করতে পারেন বা প্রশাসনকে ম্যানেজ করতে পারেন। তো এই বিষয়গুলো তো আছেই। তো আমি খুব সংক্ষেপে কিন্তু নবীনগরের পলিটিক্যাল ইকোনমিটা বললাম, যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে চলে আসছি। আমরা 20 বছর ব্যবসায়িক সাংসদদেরকে পেয়েছিলাম, যারা অনেক ধরনের উপহার, প্রমোদ ভ্রমণ, ওনাদের বাগান বাড়িতে সাংবাদিকদের নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তারপরে আপনার এলাকা ভিত্তিক ছোট ছোট গ্রুপগুলোকে নৌ ভ্রমণে নিয়ে যাওয়া, এটা হয়তো বর্তমান যিনি সাংসদ আছেন ওনার পক্ষে সম্ভব হবেন না, কারণ উনি তো আসলে ব্যবসায়ী না, উনি ফুল টাইম রাজনীতিবিদ এবং অ্যাডভোকেট। এই ট্রানজিশনটা নবীনগরকে হজম করতে একটু সময় লাগবে। আমি দেলোয়ার সাহেবের সাথে একমত যে মাত্র তো 3 মাস সময় হলো, এটা আসলে একটু সময় লাগবে। কারণ আপনি 20 বছর ধরে একটা প্র্যাকটিস বা একটা উদাহরণ যেই এলাকাতে তৈরি থাকে, হঠাৎ করে যদি আপনি সেটা বন্ধ করে দেন বা সেটা থেকে যদি মানুষের অভ্যস্ততা অন্যদিকে চলে যায়, তখন এটা যেই গ্রুপগুলো ওইখানে আছে তাদের কিন্তু এটা হজম করতে একটু সময় লাগবে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় দাদা, আমাদের রুট কমিউনিকেশন যেটা আছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সাথে আগে কিন্তু সড়ক যোগাযোগে আমাদের ছিল না, আমরা নদীপথে যোগাযোগ করতাম। এবং আপনি যদি আগের অবস্থাটা চিন্তা করেন, গত এই সড়ক যোগাযোগ হওয়ার আগে নবীনগরে কয়জন মানুষের ব্যক্তিগত মোটরসাইকেল ছিল, আর এখন ব্যক্তিগত মোটরসাইকেল কতজন লোক ব্যবহার করে। এই যে ইয়াং জেনারেশনের মধ্যে আপনার ব্রাহ্মণবাড়িয়া শহরে আসা, সহজে আপনার বর্ডার এরিয়াতে চলে যাওয়া, এমনিতেই নবীনগর একটা খুবই মাদকের রুট হিসেবে ব্যবহার হয়। এই নবীনগর এবং রায়পুরার চরাঞ্চল দিয়ে আপনার মাদক নরসিংদীতে যায়। এটা আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি যখন এনজিওতে নরসিংদীতে কাজ করতাম, এটা একটা কনসার্নের ইস্যু ছিল।
পাশাপাশি এখন যুগ হয়েছে আপনার আধুনিক সড়ক ব্যবস্থা। আপনার আপনি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক সময় ফেসবুকে লিখেন যে নবীনগরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তার থেকে বেশি অবনতি হয়েছে সড়ক দুর্ঘটনার। যে রাধিকা সড়কে যে প্রতিদিন অতিরিক্ত স্পিডের কারণে যে দুর্ঘটনা হচ্ছে, এটা কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে ভীতিকর একটা অবস্থা তৈরি হচ্ছে এই নবীনগরে, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সড়কে। তো এখানে যে সচেতনতার কথা দেলোয়ার সাহেব বলেছেন, আমি ওনার সাথে একমত। 1939 সালে একজন অপরাধ বিজ্ঞানী একটা তত্ত্ব দিয়েছিলেন। সেই তত্ত্বটা ছিল এরকম যে আহ, মানুষের অপরাধ প্রবণতা বাড়ে হচ্ছে স্ব অনুশীলনের মাধ্যমে। সেটাকে উনি একটা তত্ত্ব নামই দিয়েছেন ডিফারেন্সিয়াল অ্যাসিস্ট্যান্স থিওরি, যে মানুষ মেলামেশার মাধ্যমে অপরাধ প্রবণতার দিকে যায়। এখন সেই মেলামেশাটা আসলে শারীরিক মেলামেশা না, সেটা হচ্ছে নির্দিষ্ট গ্রুপের সাথে ইন্টারাকশনের মাধ্যমে। আপনি নবীনগর থানায় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তাদের নিশ্চয়ই রিসার্চ উইং আছে, তাদের নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা আছে। তারা যদি নবীনগরের যে তরুণ যারা আছে, যারা বিশেষ করে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এইসব বিশেষ করে আমরা জানি যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং বা বিভিন্ন গ্যাং এর সাথে যারা জড়িত, এবং আপনি একটা কমন ট্রেন্ড কিন্তু দেখবেন, আপনি যদি খেয়াল করেন ফেসবুকে দেখবেন যে আমি দেলোয়ার ভাইয়ের দল করি, বা আমি দেলোয়ার ভাইয়ের অনুসারী, আমি অমুক ভাইয়ের অনুসারী, আমি গৌরাঙ্গ দাদার অনুসারী, আমি জাকারিয়া তাসনিম ভাইয়ের অনুসারী। এরকম ফেসবুকে স্ট্যাটাস গুলো আপনি যদি ডিটেক্ট করেন, যখনই দেখবেন যে ওখানে ভাই পলিটিক্স ঢুকে গেছে, তাইলেই বুঝতে হবে ওখানে আপনার কিশোর গ্যাং সক্রিয় এবং গ্রুপ ভিত্তিক পলিটিক্স চলে। এই গ্রুপগুলো যখন নিজেদের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব শুরু করে, তখনই কিন্তু যে কোনো একটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয়। যেটা আমরা মোহাম্মদপুরেও দেখলাম যে গ্রুপ ভিত্তিক মারামারিতে একজন অপর গ্রুপের যে কিংস দলের যে কিশোরের যে পা কেটে হাতে করে নিয়ে গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে সেই ছেলেটি সেখানে মারা যায়। তো নবীনগরের আমি অনেকের ইয়াং জেনারেশন যাদের, তাদের ফেসবুক বিভিন্ন কমেন্টস বা এগুলো দেখি, তারা বলে যে অমুক ভাই ইনফ্লুয়েন্স করতেছে, তারা অমুক ভাইয়ের নেতৃত্বে ওখানে মিছিল দিতেছে। তো এই ভাই পলিটিক্সটা আপনার যে এলাকাতে বেশি সক্রিয়, ওই এলাকাতে কিশোর গ্যাং বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়াটা একটা মানে আপনার চোখে পড়ার মতো বিষয়। এটা একটা বিষয়। আরেকটা কিন্তু আমি বিষয় যদি ফরহাদ ভাই, আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি 10 সেকেন্ড। এই যে আপনি ভাই লীগ ভাই দলের কথা বলছেন, এগুলো আমরা অতীতে দেখেছি, কিন্তু অ্যাডভোকেট আমি মান্নান তো কারো ভাই না। আমরা ওনাকে যেটুকু চিনি আর কি, ওনার নাম বিক্রি করে কেউ কিছু করবে সেরকমও তো অনেকের কাছে শুনি না। এখন তো ভাই লীগ ভাই দল কোনোটাই নেই। এরপরও কেন আইন শৃঙ্খলার এই অবনতি হচ্ছে, এবং আমাদের অ্যাডভোকেট মান্নান ভাই কিংবা তার দল যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা নবীনগরটাকে সেভাবে কন্ট্রোল করতে পারছে না। এটি সরাসরি মানুষ যেটা আমাদেরকে বলে যে মান্নান ভাইয়ের তো কোনো দুর্বলতা নেই, তাহলে কেন একের পর এক ঘটনা ঘটছে, এবং সেগুলি কেন তার এবং তার দল বিএনপি, যদিও বিএনপি বিভক্ত, এখানে এটা ধ্রুব সত্য যে একটা নিজেদের মধ্যেই মানে ওই যে বলে না যে রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র, এখন বিএনপির ভিতরে আরেকটা বিএনপি। এবং আপনি যদি জেনারেল সেক্রেটারি নাজমুল করিমের ঘটনাটা যদি আমি স্পেশালি একটা আলাদা এপিসোড করি, সেখানে কিন্তু আপনি আমার ধারণা ভালো বলতে পারবেন যে একটি জেনারেল সেক্রেটারি একটি দলের, রাষ্ট্রীয় ক্ষমতায় যে দলটি রয়েছে সেই দলের জেনারেল সেক্রেটারি তার যে কার্যক্রম দেখলাম, দলটিকে তিনি কোথায় নিয়ে গিয়েছেন, এটি নিয়ে হয়তো এনাদের একটা আলোচনাই হতে পারে ঘন্টা 2 ঘন্টা। তো সব মিলিয়ে আমি আপনাকে ছোট্ট করে, যেহেতু আমাদের তসলিম ভাই রয়েছে এবং আমাদের ডিউরেশন পর্যায়ে, আপনি জাস্ট খালি বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনি আসলে, আমি যেটি বলছিলাম যে নবীনগরবাসী কতটা সন্তুষ্ট, কিংবা যারা আজকে প্যানেলে যুক্ত হয়েছেন, আপনি যেহেতু নবীনগরের মানুষ, আপনি কতটা সন্তুষ্ট, নাকি চিঠুর মতো বলবেন যে আমি সন্তুষ্টও না আবার হতাশও না? দাদা, এখানে আপনি আমাকে একটু বারবার বলতেছেন, আপনি আমার একটু শুনে নিয়েন। আমি কিন্তু আমার মতামত বলি নাই, আমি বলছি জনগণের কথা। আমি তো সেটাই বলছি যে টিটু তো সাংবাদিক কোনো নিজের কথা বলে না, সাংবাদিক সবসময় জনগণের কথা বলে। সাংবাদিক কখনোই তার নিজের কথা বলে না, জনগণের কাছ থেকে শুনে এবং লিখে এনে সেটাই কোট করে বলে। আমি সেটাই বলছি যে জনগণ বলছে একদিকে, যেটা টিটু কোট করেছে যে সার্বিকভাবে সন্তুষ্ট না, আবার শতভাগ হতাশ না। এই জায়গাটাই যদি আপনি একটু ফরহাদ ভাই 1 মিনিটে শেষ করেন। হ্যাঁ দাদা, আপনি আমাকে আরেকটা মিনিট সময় দিবেন, আমি এই জায়গাতে আসছিলাম। হয়তো অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, যিনি আমাদের বর্তমান সাংসদ, উনি হয়তো ভাই পলিটিক্স বা সেটা করেন না। হয়তো অন্য অপর গ্রুপ থাকতে পারে যারা ভাই পলিটিক্সে ইনভলভ বা ওইটা নিয়ে চর্চা করতেছেন, সেটা একটা চ্যালেঞ্জ হতে পারে। আমি যদিও নবীনগরের গ্রাউন্ডের এত ডিপ বিষয়গুলো জানি না, হয়তো ভাই পলিটিক্সের একটা, আমি জাস্ট ওভারঅল
বাংলাদেশের পলিটিক্যাল ভিউটাকে আপনাকে নিয়ে আসতেছি। যেখানে ভাই পলিটিক্স চলে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এটা একটা কমন থিওরি। আর আমাদের বর্তমান যে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের যে বিষয়টা, সেটি আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। এটা আসলে হওয়া উচিত নয়। তবে আপনি যখন ওনাকে ফোন দিলেন, আপনার ফোনের যে রেকর্ডটা আমি শুনলাম, উনি আপনার সাথে ফোনে কথা বলতেছিলেন। আপনি যখন ওনাকে প্রশ্ন করলেন যে আপনাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে কিনা, উনি কিন্তু আবার অস্বীকার করলেন যে না, আমাকে শারীরিকভাবে আঘাত করা হয়। এখন আসলে ফৌজদারি যদি অন্যায় না হয়, উনি সাধারণ সম্পাদকের পদে থেকে উনার দলের একজন কর্মীর বিরুদ্ধে আবার যখন থানায় উনি একটি মামলা করতে আসলেন, এটা আসলে হিতে বিপরীত হয়ে গেছে। আমার মনে হয় একজন রাজনীতিবিদের আরো গভীরভাবে চিন্তা করা উচিত যে আমি কোন ধরনের ভূমিকাটা নিব। এবং আরেকটা বিষয়, ফেসবুকে দেখা যাচ্ছিল, আপনার কমেন্টস গুলো তো দেখলাম, যে উনার নির্বাচনের সময় দলের বিরুদ্ধে যে অবস্থান, সেই ধরনের ভূমিকা রাখতে পারেননি, এটাও আসলে বিভিন্নভাবে। জি দাদা, শোনা যাচ্ছে আমাকে? জি জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এইটা আসলে ব্যাপক একটা প্রতিক্রিয়া তৈরি করেছে বিএনপির মধ্যে। তো আমার মনে হয় যে এটা যেহেতু উনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উনার বিষয়টা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মানে আমার মনে হচ্ছে যে এটা আরেকটু বিশ্লেষণের দাবি রাখে। এটা আসলে দলীয় শৃঙ্খলার বিষয়, এটা উনারা বসে নিজেরা যদি সমাধান করতেন উনার ঘটনা ঘটার পরে, সেটা মনে হয় দলের জন্য, উনাদের দলের ভাবমূর্তির জন্য, সবার জন্য আসলে মঙ্গল হতো। সেটাকে একটা প্রত্যন্ত ইউনিয়ন থেকে উপজেলাতে টেনে এনে রাতের বেলা উনিও গেলেন এবং প্রশাসনও উনাকে সেইভাবে সম্মান করলেন না, এটা আসলে উভয় পক্ষের জন্য একটা বিব্রতকর অবস্থা। তো এটা আসলে সবার জন্যই শিক্ষণীয়। আর একদম। আর আর সর্বশেষ যে কথাটা বলবো, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভারঅল বাংলাদেশেই একটা স্বস্তিকর পরিবেশে নেই। সেটা আসলে আমাদের দেলোয়ার সাহেবও উনি ঠান্ডা গলায় কিন্তু বিষয়টা স্বীকার করে নিয়েছেন। আমার মনে হয় উনাদের নবীনগরে উনারা যেভাবে কাজ করতেছেন, উনাদের কাজটা আরেকটু বাড়ানো উচিত। যেহেতু সাংসদ প্রতিনিয়ত বিষয়টা মনিটরিং করতেছে, আমার মনে হয় উনারা যারা প্রবলেম তৈরি করতেছে ওই বিবাদমান পক্ষগুলোকে ফাইন্ড আউট করে ঘটনা ঘটার আগেই যাতে উনারা ওইখানে পৌঁছে যান। এবং উনারা যেহেতু রাজনীতি করেন ফিল্ড লেভেলে, উনারা ভালো জানেন কে কোন এলাকায় সমস্যা সৃষ্টি করতেছে। আমার মনে হয় উনারা মাসে অন্তত একবার বসে ইউনিয়ন ভিত্তিক যারা সমস্যা তৈরি করতে পারে, আইন শৃঙ্খলা সম্ভাব্য অবনতি ঘটানোর মতো ঘটনাগুলো উনারা যদি আগে আমলে নিয়ে রাজনৈতিকভাবে সেটা যদি মোকাবেলা করেন, আমার মনে হয় সেটা অনেকটাই কমিয়ে নিয়ে আসবে। এবং অনেক কিছুই কিন্তু উনারা মাঠে সমাধান করে ফেলতে পারেন। আমাদের রাজনীতিবিদদের যেই ধরনের অভিজ্ঞতা আছে, এটা আসলে থানা পর্যন্ত অনেক ঘটনাই কিন্তু যায় না যদি উনারা সঠিকভাবে সদিচ্ছা নিয়ে যদি বিষয়টা আগান। আমার মনে হয় উনাদের দায় দায়িত্ব আছে নবীনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ভাবে রাখার। সবাইকে ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ ফরহাদ ভাই। আমরা এবার একটু আসতে চাই আমাদের অ্যাডভোকেট জাকারিয়া শওকত তসলিম, যিনি ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র একজন আইনজীবী এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবং নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকারী সদস্য, আমাদের অগ্রজ। তসলিম ভাই, আমার মনে হয় আপনি প্রত্যেকেরই বক্তব্য খুব মনোযোগের সহিত শুনেছেন এবং আমি লক্ষ্য করলাম যে আপনি বেশ নোটও নিয়েছেন। আমার 7টা পয়েন্টের উপর আমি একদম বেছে বেছে, অনেকগুলো ঘটনা থেকে আমি 7টা পয়েন্ট, 7টা বিশেষ বিশেষ ঘটনা গত কয়েক মাসে, এর মধ্যে মাত্র ঈদের গত বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার 4টি ঘটনা যদি আমি এক নজরে আপনাকে আবার বলি। জেনারেল সেক্রেটারি এবং একজন সভাপতি প্রার্থীর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, বিএনপির যে টিআরআর যে রণক্ষেত্রের ঘটনা, সেটি আপনার এলাকায়, যেটি জসিম খুব চমৎকার ভাবে সেখানে একটা দারুণ বিশ্লেষণ করেছে। এবং গত পরশুদিন শ্রীগড় বাজারে, আপনাদের বড়িকান্দির শ্রীগড় একটি ঐতিহ্যবাহী, জিয়াউল ভাই যখন চেয়ারম্যান ছিলেন আপনার বড় ভাই, সেখানে জিয়াউল ভাইয়ের সঙ্গে আমি বহুবার শ্রীগড়ে গিয়েছি। একটা ঐতিহ্যবাহী বাজার, সেই বাজারে যখন একজন মনেক ডাকা 46 মামলার আসামি সন্ধ্যা রাতে মুরমোহ আপনার কি বলে গুলি ছুটতে ছুটতে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এবং যখন প্রশাসন যেখানে অনেকটা, যেটা জসিম বলছিল যে অনেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বলেছে যে ভাই আমরা অসহায়, তার কাছে অসংখ্য মানে অস্ত্র থাকে, তার রায়পুরা থেকে তার একটা বিশাল বাহিনী তার সঙ্গে সারাক্ষণ থাকে। এই যখন অবস্থা হয়, এবং আজকে কাইতলা একটি মাদকের ঘটনা আপনি দেখেছেন আপনার এলাকায়, যেহেতু আমি জানি আপনি এখন এই মুহূর্তে এলাকায় আছেন। একটি মানুষ মাদক সম্রাট, মাদক বিক্রি করে, মাদক খায়, নানান অবনতি ঘটায়, অসংখ্য ধরনের
তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু এভাবে প্রকাশ্যে একটা মানুষকে নারকীয় ভাবে, পৈশাচিক ভাবে, আইএমএ জাহেলিয়ার মতো করে মারবে, এটি নিয়ে আমি একটা পোস্ট দেওয়ার পর 90 থেকে 95% মানুষ আমাকে পর্যন্ত উল্টো দোষী করলো যে দাদা আপনি কি মাদকের পক্ষে নিলেন। আমি তো মানে স্তম্ভিত। তো দেশে কি আইন আদালত বলতে মানুষের কোনো আস্থা থাকবে না? তারা পরিষ্কার বলেছেন যে পুলিশের উপর আমাদের কোনো আস্থা নেই, দেশের সরকারের উপর আস্থা নেই, এই কারণে যাকে পাবো মাদক তাকে আমরা কতল করব, কতল। আমাকে অনেকে ফোন দিয়ে বলছে দাদা আপনি আর একটা লেখাও লিখবেন না, আমরা মাদক, ধর্ষণ নবীনগরে কাউকে করতে দেব না, প্রয়োজনে মেরে ফেলবো। এরকম একটা পরিস্থিতি সর্বশেষ র্যাবের 3 সদস্যকে একেবারে মৃত্যুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এরকম পরিস্থিতিতে নবীনগরের আইন শৃঙ্খলা নিয়ে আমাদের আজকের বিষয় হচ্ছে আপনি কতটা সন্তুষ্ট? আপনি নবীনগরের অত্যন্ত একজন সজ্জন মানুষ, 24 ঘন্টা তীক্ষ্ণ নজর রাখেন নবীনগরের উপর, কি বলবেন অ্যাডভোকেট জাকারিয়া শরীফ হোসেন? সুন্দর এবং সুমধুর আলোচনা করেছেন যারা আজকে যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন। আমি দেলোয়ার সাহেবের আলোচনা শুনেছি, আহমেদ ফরহাদ তো সুন্দর আলোচনা করেন এবং সুন্দর বলেছেন, শাহিন রেজা টিটু বলেছে, আর আমাদের দেলোয়ার সূর্য বলেন, আর আমাদের এস কে জসিম প্রথম বক্তা ছিলেন, উনি ভালো বলেছেন। আর এস কে জসিম তো স্ট্যাটাস দেয়, সবসময় লাইভেও থাকে। তো আমি সকলের আলোচনা শুনেছি, কিন্তু আমার শরীরটা আসলে একটু খারাপ, বা হয়তো আমার দেখেও বুঝতে পারেন আমি বসে থাকার মতো পজিশনে নাই, শরীর ব্যথা করতেছে। তারপরও আমি যেহেতু আমাকে বলা হয়েছে এই জন্য একটু কষ্ট করে আমি আলোচনায়। আসলে কি নবীনগর নিয়ে আজকের যে আলোচনাটা, আমরা বাংলাদেশ থেকে কোনোভাবেই আমরা তো বিচ্ছিন্ন না। আমাদের এই 460টা উপজেলায় এখানে নবীনগর একটি উপজেলা এবং বৃহৎ একটি উপজেলা, যেখানে 21টা ইউনিয়ন, একটি পৌরসভা। আহমেদ ফরহাদ সাহেব বলেছেন একটা করবে, আইন শৃঙ্খলা কমিটি কেউ করে দিটা, কিন্তু এই বৃহৎ উপজেলায় আসলে কি আমাদের যে ঘটনাগুলা আমরা আজকে সঞ্চালকের কাছ থেকে যাদের নামগুলা শুনলাম, যারা আপনার ধরেন দীর্ঘদিন আগে থেকে, যেমন শ্রীগড় বাজারের কথা উল্লেখ করলো, এখানকার উল্লেখযোগ্য আপনার যে ডাকাতের কথা বললেন দীর্ঘদিন, উনি তো শুধু খালি নতুন করে জন্ম হয় নাই, তাহলে উনার বিচার কেউ করতে পারে নাই, অথবা ওনাকে বিচারের আওতায় আনা যায় না, অথবা যারা বিচার করবেন তারা সাহস পায় না। তাইলে ওনার হাত অনেক বড়, শক্তিশালী, এবং তাকে কেউ ধরে না। তাহলে উনি ম্যানেজ করে চলেন, তাহলে ম্যানেজ করে চললে উপর থেকে নিচ তো আর বলা লাগে না, নিশ্চিত তারা তো হলো জনগণ, তারা তো ভয় পাবে এমনি, তো উপরকে ম্যানেজ করে চললেই তো হয়ে যায়। আর নতুবা প্রকাশ্যে রাতে গুলি করে আতঙ্ক সৃষ্টি করবে গ্রামীণ বাজারে। আগেকার সময়ে আমরা শুনতাম, আমরা যখন ছোট ছিলাম, যদি কোনো গ্রামে বা কোন বাজারে হইলো তো কি হইতো, ডাকাত আসছে ডাক দিলে সারা গ্রামবাসী একত্রিত হয়ে যেত, দৌড়ে ডাকাত ধরে ফেলতো। আর বাজারে গুলি করে প্রমাণ করলো যে আমি এই এলাকার হর্তাকর্তা, আমার সামনে আসলে অথবা আমাকে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, আর আমি হলাম সকল কিছু আইনের ঊর্ধ্বে। যেহেতু যে ব্যক্তিটার নাম বলা হলো, যা তাকে যেহেতু দীর্ঘদিন আগে থেকে তার একটা বিশাল চক্র গড়ে উঠছে, একা 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 তো আর একটা চক্রের লিডার হওয়া যায় না। তো কাজী যদি লিডারের বিচার না করতে পারেন, আমাদের মাননীয় সংসদ অত্যন্ত বিচক্ষণ, তো এই বিচার নিয়ে আমি কথা বলবো না কিভাবে করবেন, উনি নিশ্চয়ই জানেন। আর উনি তো দীর্ঘদিন একেবারে লয়ার জুডিশিয়ারি সিরিয়াতে, লয়ার কোর্টে, যেখানে জেলা জজ আদালতে উনি ওকালতি করেন। তো কাজে এইখানে শুধু এই আইন শৃঙ্খলার যে অবস্থাটা সেটা নিয়েই কাজ করেন উনি। তো কাজে এই জিনিসগুলা উনি ভালো বুঝেন। কিন্তু আমার কথা হলো, এই ব্যক্তিটা দীর্ঘদিন কিভাবে থাকলো এলাকায়, স্বর্গরাজ্য কিভাবে বানালো, একটা প্রশ্ন। এখন হলো আপনার জেনারেল সেক্রেটারির কথা আসেন, দলীয় ব্যাপার করলো, কিন্তু এটাও একটা, আমি একটা দেখলাম একটা চিঠি ভাইরাল হয়েছে, কিন্তু এটাতে মনে হয় একটা আমার সাংগঠনিক দিক
ভুল, মানে কে আগে করবে কে পিছনে করবে, এটা এমপি সাহেব উনি যেহেতু এখন এমপিও সেই হিসাবে, আর যদি একটা উপজেলার সভাপতি হিসাবে যদি বলি, এই সাইন দেখলাম যে ওনার একটা সাইন দেখা যায় উপরে দিয়ে, কাকে বানাইলেন সভাপতি এমনকি এখন সাইন হলো থানা সভাপতি, সেক্রেটারি সাইন নেই। তাহলে সেক্রেটারি সাইন জোর করে নেওয়ার জন্য তারা মিটিং দিল, গন্ডগোল, এটা তো হয় না। এমপি সাহেব হিসাবে, সভাপতি হিসাবে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক তারা বসে তো একজনের নামটা পাঠাবে একটা সাংগঠনিক ভিত্তি অনুযায়ী, নিয়ম আছে। কাজ এটার জন্য এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনাটা যেটা করলো, এটা আমাদের নবীনগরের জন্যই, যে আমরা শিক্ষার দিক থেকে আমার মনে হয় প্রকৃত শিক্ষাটা আসলে আমরা নবীনগর এখন আমরা পাচ্ছি না। আর যারা বিভিন্ন সমাজ পরিচালনা করতেছে তাদের থেকে মানুষ শিখবে, আমরা নিজেরাই শিখি নাই। এইরকম একটা যিনি সভাপতি হবেন, তাহলে উনি একটা ইউনিয়নের দলের রাজনীতির নেতৃত্ব দিবেন। তো সে যদি হাত উঠায় তার পদ নেওয়ার জন্য, তাহলে ভবিষ্যতে এই পদটা পাওয়ার পরে উনি ওনার কর্মীদেরকে কি করবেন, আর এলাকার সাধারণ জনগণকে কিভাবে নিরাপত্তা দিবেন? ওনার কাছেই তো কেউ নিরাপদ থাকবে না। সেই জন্য তো আজকে রাজনীতির এই দুর্দশা। এরপরে যদি আপনি বললেন খাগাতুয়া র্যাবের কথা, তাহলে এত বড় চক্র র্যাব, যেখানে আসামি ধরতে গেল ওইখানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গেল, তারপরে অ্যাকশন কি হলো? তারপর দেখা গেল কয়েকজনকে নিয়ে ধরে আনলো, মানে রীতিমতো একটা ওই আমরা কি বলি, ওই যে খাগড়াছড়ি বান্দরবনে দুই পক্ষ, একটা দেশ বিরোধী এবং আমার দেশের সেনাবাহিনী, ঠিক সেম অবস্থা খাগাতুয়া হলো। তাইলে নবীনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো একেবারে মন্দ, কিন্তু যদি খাগাতুয়ার ঘটনা এবং শ্রীগড়ের ঘটনাকে বলি, খাগাতুয়ার ঘটনাটা তো একটা চূড়ান্ত পর্যায়ের, মানে এত ডেটোরিয়েশন, এটাকে তো যেখানে র্যাব উপস্থিত হইতে হইলো, ওখানে তো আমার মনে হয় গৌরঙ্গাম যেন কি র্যাব গুলি করতে হয়েছে কিনা এটা আমার খেয়াল নাই, কিন্তু যে ধরে নিয়ে আসলো গিয়ে, তাহলে রীতিমতো একটা অপারেশন চালাইতে হবে। তাহলে আমরা কোন দেশে বাস করতেছি? আমি যদি র্যাবের অপারেশনের প্রয়োজন হয়, তাহলে আসলে আমরা নবীনগর ভালো না আগের থেকে। তো সেই হিসাবে এখনকার মাননীয় সাংসদের 3 মাস আমি বলছি না ওনার, কিন্তু আমরা আগে থেকে ভালো না, কাজে এই জিনিসগুলো চলে আসছে আগে থেকে, কিন্তু ওনার কাছ থেকে আমরা ভালো চাই। আর নতবা যে অবস্থা দেখতেছি, এটা আমাদের নবীনগরের জন্য অশনি সংকেত। খাগাতুয়ার ঘটনা এবং শ্রীগড়ের ঘটনা, এই দুইটা ঘটনা হলো আইন শৃঙ্খলার চরম অবনতি। আর সাংগঠনিক বিষয় নিয়ে, এটা সাংগঠনিক কারা কিভাবে তারা দল চিন্তা করবে। আর গ্রামীণ কোন দলের একটা দেখলাম, আপনি বললেন যেটা টিয়ারা, তো এখানে গ্রামীণ কোন দলে, আমাদের এই দিকের গ্রামগুলাতে প্রায় এইগুলা একটু শান্ত হয়ে গেছিল, এই গ্রামগুলাতে প্রায় প্রায় ঝগড়া, ওই আপনার গোষ্ঠীবদ্ধ সমাজ, কোন গোষ্ঠীর শক্তি বাজারে বেশি থাকবে, কার কম থাকবে, সামনে ইলেকশন কে করবে কে করবে না, এগুলার একটা আধিপত্য বিস্তার, অন্য আর কিছু না। এটা একটু সামাজিক বিচারের মাধ্যমে একটা কমিটি করে তারা শান্ত করতে পারবে। কিন্তু আরেকটা দিকে যেটা বললেন নারুয়ে, আজকের ঘটনা যেটা নাকি গতকালকে, যে একেবারে নিজেরাই আজকে আজকে মানে পাবলিক নিজে আইনটা হাতে তুলে নিয়ে নিচ্ছে। কি কারণে? তারা হয়তো, আমরা দেখেছি এক ধরনের, তারা হয়তো এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, যে আগে হয়তো আমরা আরো ধরেছি, মাদকের কারণে যে ফ্যামিলিটা সাফারার হয়েছে, সেই মা বাবাই জানে যে একটা মাদক সেবী সন্তান তাদের জন্য কত বড় ভয়ঙ্কর, এবং ওই ফ্যামিলিটা ধ্বংসের জন্য কত বড় কারণ। তো সেই হিসাবে হয়তো এই মাদক পাচারকারীকে ধরছে না, মাদক সেবীকে ধরলো। পাচারকারীকে ধরে থাকে, বিচার থানায় না দিয়ে আমরা দেখতেছি এটা একটা অপরাধ, যা আইনের কাছে দিবেন, কিন্তু সে তো সুইটা চলে আসে। এটা তো তার যাবজ্জীবনের কিছু নাই, কারাদণ্ডের কিছু নাই আইনে, এটার ফাঁসির কিছু নাই, সে কয়েক মাস জেল খাইটা জেল থেকে চলে আসে। তো কাজে এই মাদককে বন্ধ করতে হলে জাতীয় ভাবে বন্ধ করতে হবে। এটা জাতীয় রোগে পরিণত হয়েছে, জাতীয় অসুখে পরিণত হয়েছে। এই মাদক একেবারে টপ টু থেকে বটম পর্যন্ত, কাজে এটা জাতীয় সিদ্ধান্ত, জাতীয় সংসদে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং বর্ডার বেল্টকে একেবারে লক আপ করে দিয়ে দেখা মাত্রই গুলি করতে হবে মাদক পাচারকারীকে। ওই রকম কিছু না করা পর্যন্ত এই মাদক থামবে না। আমরাও গ্রামে গ্রামে ঘরে ঘরে থাকবো।
যেমন আজকে আমি বাড়িতে আসছি, এখানেও এসে শুনছি এক মোবাইল চোরকে ধরছে, মোবাইল চোরকে ধরাইয়া চাইছিল যে পরে এরা পিটাইয়া বাইরে তারপরে তাকে ছেড়ে দিল, অনেকে বলছে থানায় দিল। তো এখনো দেখলাম যে আমাদের কাছে কয়টা ঘটনা, করঙ্গনাথ অপুর কাছে কয়টা ঘটনা আসে, এরকম দেখা যাচ্ছে এখন মানুষ নিজেরাই বিচার করে ফেলতেছে। তো কাজী আমাদের যে অশনি সংকেত বলতে খাগাতোয়া এবং শ্রীগড়, এই দুইটা ঘটনাকে মনে করি যে আমরা নবীনগর বাসীর জন্য আমাদের ভবিষ্যৎ আগামী দিন কেমন হবে এটা এখনই সময়। আমাদের মাননীয় সংসদ সদস্য এইগুলি একটু দেখবেন, না হইলে হয়তো ওনার জন্য কষ্ট হবে যদি সিরিয়াস পর্যায়ে চলে যায়। এগুলা কিন্তু সিরিয়াস পর্যায়ে যাওয়ারই অংশ। কাজে এখনই এগুলাকে থামানো এবং বিচার করা উচিত। বিচারহীনতার কারণেই আজকে এই ঘটনাগুলা, এবং তারা কোনো আইনের আওতায় আসতেছে না, তারা কেউ তাদেরকে বাঁধতে পারে না, তারা মুক্ত এবং মুক্ত বিহঙ্গের মতোই চলতেছে। এবং এই জন্যই গুলি ছুড়ে প্রকাশ করে দেখাই দিল একটা, যেন আপনার কাছে যদি যখন বেশি টাকা থাকে, কিছু মানুষ আছে অতিরিক্ত গরম হয়ে যায়, আর যদি একটা অস্ত্র থাকে তখন গরম হয়ে যায়, এটা হাতে রাখাই থাকে না, একবার গুলিটা ছুটতে চায়। তো কারোর উপরে না ছুড়ুক, সে এটা বাজারে ফাঁকা গুলি ছেড়ে প্রমাণ করে দেখাই দিল একসাথে, যা ওর কাছে গুলি আছে, কাজে ওকে কিছু বললে মেরে ফেলবে, খুন করে ফেলবে, ভয় ভীতি সঞ্চার করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, চাঁদাবাজি করবে, খুন জখম ডাকাতি করে তার অর্থ কি, যা মানুষের লুটপাট করে নিয়ে তারা অর্থ জমাবে, এটা হলো তাদের উদ্দেশ্য। কাজে আসুন, আমরা মনে হয় আমরাও একত্রিত হওয়ার প্রয়োজন আছে, আমাদের মানুষ সংসদ দেখবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর আরো সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আমরা বিশাল এই নবীনগরে একটা থানা, এই থানাতে কয়জন পুলিশ, আর আমাদের পুলিশ ফাঁড়ি হলো সম্ভবত আমাদের দুইটা, একটা সলিমগঞ্জ, একটা হলো শিবপুর। দেখেন উত্তর এলাকার 4টে ইউনিয়ন, এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলার খবর কিছুই পাওয়া যায় না। এখন এটা একটা বিচ্ছিন্ন এলাকা। রতনপুর, সাতমোড়া, জিনুতপুর, বাঙ্গরা, ফতেপুর, ওই সাইডটাতে দেখেন বিশাল একটা এলাকা। তো কাজিয়া এইখানে আমাদের আরো পুলিশ ফাঁড়িও বাড়ানো উচিত। এটা যদি মাননীয় সংসদ দেখে, তাহলে আমরা নবীনগরে আইন শৃঙ্খলার জন্য অনেকটা উন্নতির দিকে আমরা এগিয়ে যেতে পারবো আমি মনে করি। ধন্যবাদ অপু। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা জাকারিয়া সরকার তসলিমের একটি চমৎকার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আমরা সেকেন্ড রাউন্ডে ঢুকবো। সেখানে আমরা সবার আবার 2 মিনিট করে একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এবং আমি জাকারিয়া সরকার তসলিম আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধেয়। আমরা আসলে যারা সাংবাদিকতা যাদেরকে দেখে দেখে অনুসরণ করে এই পর্যায়ে আসবার অন্তত সৌভাগ্য হয়েছে, তার অন্যতম হচ্ছেন এই জাকারিয়া সরকার তসলিম। তসলিম ভাই, আপনি খাগাতুয়া এবং শ্রীগড় একদম দুটো মূল পয়েন্ট তুলে ধরেছেন যে নবীনগরের আইন শৃঙ্খলার অবনতির আমার মনে হয় মূল জায়গাটা হচ্ছে এই দুটো ঘটনা। প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন কিংবা এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সঙ্গে যারা যুক্ত, সেনাবাহিনীর একটি গ্রুপ এখানে কাজ করছে, র্যাবের একটি গ্রুপ কাজ করছে। তারপরেও কেন শ্রীগড় বাজারে এরকম একটি ঘটনা ঘটলো এবং খাগাতোয়ার র্যাবের 3 সদস্যের উপর সন্ত্রাসী হামলার এই ঘটনাটি নিয়ে আমাদের রিয়াজ একটি রিপোর্ট করেছে, তার অনুসন্ধানী রিপোর্ট বাংলা টেলিভিশনে, যেটি শিরোনামটি শুনলে আপনি আটকে উঠবেন। শিরোনাম ছিল, এই যেন দেশের ভেতরে আরেক দেশ, নবীনগরের অদৃশ্য নিয়ন্ত্রণ এখন কার হাতে। একটি টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্টের শিরোনাম হয়েছে সেই খাগাতোয়ার ঘটনা নিয়ে, দেশের ভেতরে যেন আরেক দেশ, নবীনগরে অদৃশ্য নিয়ন্ত্রণ এখন কার হাতে। আমার মনে হয় ডিটেলস আর শোনার, দেখবার, পড়বার প্রয়োজন নেই এরকম একটি হেডলাইনের পর। আর শ্রীগড় বাজারে গুলি বর্ষণের ঘটনাটি আমি ধরেন 7 থেকে 8 জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি ঘটনাটার পর। সেখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে যেটি পরিষ্কার ভাষায় বললেন যে এখানে আধিপত্যের দ্বন্দ্বটা এমন একটা জায়গায় গিয়েছে, মনেক ডাকাত এতদিন যেই অবস্থানটা তৈরি করে রেখেছিল, এখন তার লোক আর এখন নাই। সবাই বলে সে প্রাক্তন যে এমপি কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের যে সন্তান কাজী তাপস, যিনি স্বল্প ভোটে হেরেছেন, মূলত কাজী তাপসের অনুসারী এবং কাজী তাপসকে জেতানোর জন্য নির্বাচনে যা যা করা দরকার গত নির্বাচনে সে সেটি করেছে। এবং এখন যেহেতু কাজী তাপস এমপি হতে পারেনি, সে কারণে মনের ডাকাত অনেকটাই দুর্বল। সেই সুযোগে
এটি পুলিশের ভাষ্য, আমি পুলিশের ভাষ্য অনুযায়ী বলছি, এবং পুলিশ সেটি নিয়ে কাজ করছে এবং গত 3 দিন যাবৎ রেড হচ্ছে এই 2 ব্যক্তির বিরুদ্ধে। বাকি হচ্ছে বাড্ডা অঞ্চলে, আপনি জানেন যে মনেক ডাকাতের বাড়ি হচ্ছে বড়িকান্দি সলিমগঞ্জ এলাকায়, এবং সে রাতের বেলা থাকে ওই পারে, এবং দিনের বেলায় এসে নানানভাবে, বিশেষ করে ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তার একটি বিশেষ নজর থাকে। তার টাকার প্রয়োজন হলে নাকি সে সংখ্যালঘুদের উপর তার অবস্থানটা সেখানে নিয়ে যায়। এখন বাড্ডা চরাঞ্চলের নয়াচর জায়গায় একটা থেকে ইলিয়াস, যেটি আমাদের পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমাকে বললেন যে ইলিয়াস হচ্ছে এখন আবার অ্যাডভোকেট এম এ মান্নান, যিনি আমাদের মান্নান ভাই এমপি, তার অনুসারী। ইলিয়াসের কথা হচ্ছে, বাবা অনেক তুমি বোধ করেছো, এবার তুমি ঠান্ডা হয়ে যাও, এখন আমাদের যুগ, আমাদের এমপি এখন পাশ করেছে, আমরা এখন এই পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করব। এবং ঘটনাটি, যেটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্তত 8 জন ব্যবসায়ী আমাকে বললেন যে দাদা, মনেকের একজন সদস্য তার বাহিনীর উজ্জ্বল নামে, সে শ্রীগড় বাজারে ওই দিন সন্ধ্যায় তার কাছে পিস্তল ছিল এমন একটি তথ্য পেয়ে ইলিয়াসের বাহিনী তাকে আটক করে, কিন্তু শেষ পর্যন্ত তার কাছে পিস্তল পাওয়া যায়নি, কিন্তু তাকে উত্তম মধ্যম কিংবা লাঞ্ছিত করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এটি আবার সে গিয়ে মনেকের কাছে বলেছে যে ভাই, এই হচ্ছে মূল ঘটনা। এবং ঘটনাটি সন্ধ্যা রাতের পরে 1 ঘন্টার মধ্যে, আমাকে যদি বলা হলো যে তখন এশার আজানের কিছুক্ষণ পর 8:30 সোয়া 8টা বাজে মনেকের লোকজন ধরেন সশস্ত্র অবস্থায় তারা এই বাজারে আসে এবং ফাঁকা গলি ছুটতে ছুটতে ঢুকে। ব্যবসায়ীরা বললেন যে দাদা, আমাদের কাছে মনে হয়েছে যে 71-এর যুদ্ধবোধই শ্রীগড় বাজারে নতুন করে শুরু হয়েছে। তখন তারা প্রত্যেকে শাটার নামিয়ে ভিতরে নাকি ইয়া নাফসি আল্লাহ আল্লাহ করে তারা বলতেছে যে আজকে আমাদের জীবন শেষ। তো তাদের ভাষ্যটা কিংবা পুলিশের ভাষ্যটা হচ্ছে, মনেক ইলিয়াসকে জানান দিয়ে গেল যে এই অঞ্চলে আমি হচ্ছি হত্যাকর্তা বিধাতা, আগেও ছিলাম, যতদিন আমি মনেক থাকি আমি ততদিন এখানে এভাবেই থাকবো। এটা ইলিয়াস, তুই যত বড় শক্তিশালী হোস না কেন। এটা হচ্ছে পুলিশের ভাষ্য কিংবা এলাকার ব্যবসায়ীদের ভাষ্য। তারপর যখন গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়, তখন নাকি ব্যবসায়ীরা আস্তে ধীরে দরজা খুলে খুব দ্রুত সেখান থেকে সরে যায়। এই যদি হয় অবস্থা, এখন আমি সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের যিনি কুমিল্লা বেল্টের যিনি প্রধান, তার সঙ্গে কথা বলেছি, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, এখানকার যিনি সার্কেল এডিশনাল এসপি, এখানকার ওসি, এখানকার এডিশনাল আলফা 2 যিনি, সবার সাথে কথা বলার পর তারা কিন্তু বলছে যে আমাদের প্রতিদিনই আমাদের এই অপারেশন হচ্ছে, এখন প্রতি রাতেই হবে, এবং এই দুজনে আমাদের টার্গেট, আমরা তাদের ধরবই। কারণ আপনি এবং ঠিক জায়গায়, তসলিম ভাই, আপনি একদম ঠিক জায়গায়, যে নবীনগর আইন শৃঙ্খলার অবনতির এই 2টো ঘটনা প্রমাণ করে যে আমরা আসলে কোন জায়গায় আছি। আমি মনে করি যে মাননীয় সাংসদ এম এ মান্নান ভাইয়ের মতো একজন মানুষ যখন এমপি হন, তিনি যদি স্বাধীনতা অর্থাৎ লিবার্টি প্রশাসনকে দেন, এবং আমার বিশ্বাস তিনি দিচ্ছেন, আমার মনে হয় একটা সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে এটার একটা রেজাল্ট আমরা খুব স্বল্প সময়ের মধ্যে দেখতে পাবো, যেখানে পশ্চিমাঞ্চল প্রতিটি নাগরিক চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছে, এবং প্রতিদিনই আমার সঙ্গে 10, 15, 20 জনের কথা হয়, তারা আসলে খুব একটা ভালো অবস্থানে নেই এই মানুষগুলোর যন্ত্রণায়। যাই হোক, আমি একটু আসতে চাই আমাদের প্রথম বক্তা জসিমের কাছে। জসিম, যদি আপনি শুনতে পেয়ে থাকেন, আসলে এ থেকে উত্তরণের কি পথ, যে এই যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে, সাংসদের আন্তরিকতার অভাব নেই সেটিও সবাই বলছেন, আমরাও বলছি, তাহলে কেন বারবার এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে? আর এখানে হজরত আলী নামে এক বিএনপির বহিষ্কৃত নেতা, জেলা বিএনপির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তিনি আবার কাজী তাপসের অনুসারী, অ্যাডভোকেট এম এ মান্নানের ঠিক প্রতিপক্ষ বলা যেতে পারে। তিনি একটি মন্তব্য করেছেন, আমি আসলে জানি না এই ঘটনাটি, যদি আমি 5 থেকে 6 দিন ঢাকায় ছিলাম, নারায়ণগঞ্জে ছিলাম আমার শ্বশুরের ঈদের ছুটিতে, যে মন্তব্যটা এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু সে পরিষ্কার লিখেছে, হজরত আলী জেলা বিএনপির প্রাক্তন সদস্য, যে কোন একদিন ঈদের পর নবীনগর থানা গেটে নাকি সশস্ত্র মহড়া হয়েছে দেশীয় অস্ত্র নিয়ে, এবং সেই মহড়ার ঘটনা সাংবাদিকরা জানার পরও কেন এরকম একটি
অস্ত্রের মহড়া নিয়ে কোনো সাংবাদিক একটি লাইন লিখলেন না। এটি কি মাননীয় সাংসদ যে প্রত্যেক সাংবাদিককে ঈদের বকশিস হিসেবে 1,000 টাকা দিয়েছে, এটির কোনো প্রতিফলন কিনা? যেহেতু টাকাই পাইছে, নিউজ করে কি করব? এই অভিযোগটা কিভাবে খণ্ডন করবেন একজন সিনিয়র সাংবাদিক হিসেবে? যদি আমি ওই সময়টাই নারায়ণগঞ্জে ছিলাম, আমি আসলে জানতাম না, এই প্রথম আজকে ঘটনাটা দেখলাম। কি বলবেন জসিম? ধন্যবাদ দাদা। আমি 2 মিনিটের জায়গায় একটু আরো 2টা মিনিট চেয়ে নিচ্ছি। প্রথমত, হরজত আলী যেই কমেন্টটা করেছে আমি সেটা দেখেছি, এবং কমেন্টের সাথে আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। মানে যে ঘটনাটাকে সে ইঙ্গিত করে কথা বলছে থানার সামনে, ওই আমাদের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যে কথাটা বলেছেন যে আহ, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং এটা না করতে পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টেবল করবে না। এই জায়গাটাতে আমি এ, মানে একটু সংযুক্ত করতে চাই। সবাই বলতে কিন্তু যারা সরকারি দলে আছে তাদের আচরণটা সবার আগে দৃশ্যমান হওয়া উচিত। এই জন্য, একদম। কারণ ওই দিন থানার সামনে যে ঘটনাটা হয়েছে, কারণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভুল করুক, সেটা সাংগঠনিক প্রক্রিয়াতে পড়বে। ওটা উনি থানার ভিতরে গিয়ে লাইভ দিছে, যেটা করছে এটা তাদের দলীয় বিষয়, সেটা সে মানুষ দেখছে, এটা নিয়ে নিউজ হয়েছে। কিন্তু ওনার বিষয়টাকে কফিয়ত স্বরূপ, আমি যতটুকু জানছি ওসি সাহেব ওনার কাছ থেকে কফিয়ত নেওয়ার জন্য, যে আমি তো মামলা নিব নাই কথাটা বলি না, আপনি কেন এই ধরনের লাইভ দিলেন, ওনাকে আবার যখন ডেকে নিল থানাতে, তখন আমাদের মাননীয় এমপি মহোদয়ের অনুসারী যারা দলীয় নেতাকর্মী অনেকটাই কিন্তু আমরা দেখছি থানার সামনে বিক্ষিপ্ত ভাবে এখানে ই করতে, কি বলে, স্লোগান দিতে, এবং পরিস্থিতিটা একটা ঘোলাটে পর্যায়ে নেওয়ার জন্য তারা এখানে জড়ো হয়েছিল। এবং তারা বারবার কি বলে, দালাল কই এরকম, আমি নিজের কানে কিন্তু কথাগুলো শুনছি, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে কথাগুলো আসছে। এই আচরণগুলো তো করার দরকার ছিল না। যেখানে ওসি নিজে কথা বলতেছেন সেই ভিকটিমের সাথে, এই বিষয়টা তো ওখান পর্যন্তই থাকা দরকার ছিল। কেন বাইরে সাংসদের অনুগত লোকজন বা দলীয় বিএনপি নেতা কর্মীরা থানা গেটের সামনে স্লোগান দিতে হবে, ওনাকে ছেড়ে দেন, দালালকে দিয়ে দেন, আমরা তাকে দেখবো, এই স্লোগান গুলো তো দেওয়ার কোনো দরকার ছিল না। এটি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য একটা যথেষ্ট কারণ হতে পারে না? অবশ্যই এটা আমি মনে করি। এবং পরবর্তীতে কিন্তু আমি দেখলাম যে আবার ওখানে ওই স্থানেই কিন্তু আবার এই তাপস সাহেবের অনুসারী অনেক নেতাকর্মীরা আসছেন, তারাও কিন্তু আবার এসে একটা স্লোগান দিছে, দিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে এখান থেকে নিয়ে তারা আবার একটা শোডাউন করছে। তো এই দায়িত্বটা তো, এখানে তো দায়িত্বশীল আচরণ বিএনপি এবং সরকার দলের নেতাকর্মীদেরকে আগে করা উচিত, কিন্তু তারা সেটা না করে, তারা যদি ভুলটা করে এবং সেটার জন্য যদি সবার সহযোগিতা চায়, তাহলে সেই সহযোগিতা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে আমি মনে করি। আর আরেকটা বিষয়, এখানে খাগাত্তর যে বিষয়টা আলোচনায় আমরা বারবার আনছি, শফিকের মতো একজন স্পর্শকাতর ব্যক্তি, মনাকের মতোই কিন্তু শফিকও আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে। তার তার কর্মকাণ্ড কিন্তু চরম লেভেলের বিতর্কিত। রিয়াজ তাকে নিয়ে নিউজ করেছেন, নিউজের যে হেডলাইন গুলো ব্যবহার করা হয়েছে, ভিতরে যে সমস্ত বিষয়গুলো তুলে আনা হয়েছে, সেখানেও কিন্তু অনেকটা বিষয় এড়িয়ে দেওয়া হয়েছে, কারণ ওখানকার যে প্রকৃত খলনায়ক, যিনি এই ঘটনাগুলোকে পিছন থেকে লিড দেয়, তাকে কিন্তু আড়াল করা হয়েছে। আপনি জেনে আশ্চর্য হবেন, গত এমপি নির্বাচনের সময় আপনি ছিলেন, আপনি এবং লিটন ভাই, আমাদের লাউর ফতিপুর যখন তৎকালীন এমপি প্রার্থী ফয়জুর রহমান বাদল সাহেব গণসংযোগ করতে গিয়ে সেটা নির্বাচনী জনসভায় বলছিল যে আমি গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ করব যে আপনারা কোনো কিছু, যদি কোনো স্পর্শকাতর বিষয় বা আবার দলীয় কোনো নেতা কর্মীদের বিষয়ে কোনো ভুল তথ্য বা কোনো নিউজ সংক্রান্ত বিষয় পেয়ে থাকেন, আগে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নিব, না পারলে আপনারা নিউজ করবেন। আপনার খেয়াল আছে কিনা আমি জানি না, এই শব্দটা ব্যবহারের পর ঠিক একদিন পরই খাগাতোয়াতে একটা ঘটনা ঘটে, এবং আমি ওই রতনপুর ইউনিয়নে বাদল সাহেবের প্রোগ্রাম ছিল, আমি সেখানে যাচ্ছিলাম। নয়া শ্রীরামপুর যখন যাই, আমার মোটরসাইকেল, আমি দেখলাম যে রাস্তার পাশে দুজন মানুষ, যাদের হাতগুলো এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, মানে পিটাইতে পিটাইতে ওনাদের হাতগুলো ভেঙে দেওয়া হয়েছে। এবং এই দুজন লোকের মধ্যে আমি একজন লোককে চিনতাম, একদম ফিজিক্যালি ওনাকে আমি চিনতাম। আমি ওনাকে দেখে মোটরসাইকেলটা থামাইলাম যে কোনো ঝামেলা কিনা। উনি তাৎক্ষণিক আমাকে বললো যে ভাই, আজকে হাগাতুয়া গ্রামে আমাদেরকে রুহুল আমিন চেয়ারম্যানের লোকজন আমাদের উপর আক্রমণ করছে, এবং চরম মারধর করছে। ভাই, আমরা তো ঝগড়াটে মানুষ না, সাধারণ মানুষ, নিরীহ মানুষ। আমি বললাম, কি বলেন, এরকম মারবে কেন? মারা কি এমন মারা, ওনাদের হাতগুলো ঝুলতেছে পিটার ঠেলা, মানে ভেঙে ফেলছে হাতগুলো।
তখন আমি তাৎক্ষণিকভাবে ওই এমপি সাহেবের বক্তব্যটার উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমি বাদল সাহেবকে ফোন দিলাম যে ভাই আজকের তো বোধ আপনার প্রোগ্রাম হচ্ছে রতনপুর ইউনিয়নে, রতনপুর ইউনিয়নের খাগাতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, আপনি কি জানেন? যদি না জেনে থাকেন একটু জেনে তারপর ওখানে একটা ব্যবস্থা নেওয়া যায় কিনা একটু দেখেন। উনি আমাকে বললো ঠিক আছে, আমি এখনই তোমাকে খোঁজ নিতেছি। 2 মিনিট পর, কারণ ওনার গাড়িতে তখন রুল চেয়ারম্যান বসা ছিল, 2 মিনিট পর বাদল সাহেব আবার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে জসিম তুমি তো একজন সিনিয়র সাংবাদিক, একজন বিচক্ষণ মানুষ, আমি তোমাকে ভালো জানি, তুমি একজন ডাকাতের জন্য আমাকে ফোন দিলা? আমি বললাম ডাকাত কে ভাই? বলতেছে যে দুইটা লোকের সম্পর্কে তুমি আমাকে ফোন দিছো, ওরা ওরা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী, খারাপ মানুষ। উনি ওনার মতো করে যা বলার আমাকে বললো। আমি বললাম যে ওনাদের নাম কি ভাই? বলতেছে সে শফিক। আমি বললাম যে শফিক খারাপ মানুষ, ডাকাত, খারাপ, একেবারে তার সম্পর্কে যথেষ্ট ধারণা আমার আছে, কিন্তু এখানে যে লোকটা আছে তার নাম হচ্ছে রফিক, সে এই ঘটনার সাথে জড়িত না, সে বিদেশ থাকতো। তো শফিকের দায় কি রফিক নেবে? আমি ওনাকে বললাম যে ভাই একটু ভালো করে জানেন। পরে বলতেছে এক তুমি আমাকে জ্ঞান দিবা না, আমি তোমাকে যা বলছি তুমি তাকে আটকে রাখো। মানে হাত পা ভেঙে ফেলছে লোকটাকে, বলতে শুনি আমাকে আটকে রাখার জন্য, যে আমি পুলিশকে ওসি সাহেবকে ফোন দিচ্ছি, 5 মিনিটের ভিতরে পুলিশ আসবে, তুমি যদি ওদেরকে ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। এটা কিন্তু তৎকালীন সাংসদের ভাষণ ছিল, ভাষণটা এমন ছিল। এবং ঠিক 1 মিনিট পর আমাকে তৎকালীন ওসি সাহেব ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলতেছে জসিম ভাই আপনি কোন জায়গায় আছেন, আপনার লোকেশনটা বলেন। আমি বলছি এই জায়গায়। 10 মিনিট পর পুলিশ চলে আসছে, আইসা ওই লোকগুলোকে নিয়ে গেল আমার সামনে, অসুস্থ রোগী তাদেরকে, যেখানে তারা চিকিৎসা পাওয়ার কথা চিকিৎসা না পেয়ে তারা উল্টা কাস্টডিতে গেল। যাওয়ার পরে ওসি সাহেব সিডিআর চেক করে দেখলো তাদের নামে কোনো মামলা নাই, তারা নিরপরাধ লোক। আমার সামনে তখন ওসি সাহেব, আমি বললাম আপনি যে এমপির কথায় চাটুকারিতা করে নিয়ে আসলেন, আমি ধমকে সুরে ওসির কথাগুলো বলছি, আপনি এখন এই লোকগুলোর আর কি করবেন বলেন? তাদের চিকিৎসা থেকে যে আপনি বঞ্চিত করলেন, এই জবাব কে দিবে? তখন উনি বলছে যে এখন কি করবো ভাই? বলছে আপনার এমপি রে বলেন, বলেন ওনাকে, এখন উনি যে আপনার অর্ডার দিল আপনি নিয়ে আসলেন। উনি ফোন দিয়ে এমপি সাহেবকে বলছে, এমপি সাহেব বলছে আমার সামনে কিন্তু আমি কথাগুলো শুনতেছি, বলতেছে যে কিছুক্ষণ রাইখে পরে ছেড়ে দিয়ে, এবং কিছুক্ষণ পরে বলতে কয়েক ঘন্টা পরে ছেড়ে দিছে তৎকালীন ওসি এই লোকগুলোর কাছ থেকে আরো 50,000 টাকা ঘুষও নিছে। তাইলে ওখানে কি শফিকদের জন্ম হবে না? আপনার আমার মতো লোক জন্ম হবে? ওখানে ডাকাত প্রশাসনের লোকজনকে মারবে না? ওরা না কি বলে ভালো মানুষের মতো আচরণ করবে? এবার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গেলে যারা নেতৃবৃন্দ আছে, যারা এটা সরকারি দল বলেন বা জনপ্রতিনিধি বলেন, প্রত্যেকের আচরণটা কেমন হওয়া উচিত? তারা যদি ওখানে তাদের দায়বদ্ধতাটা বুঝতে না পারে, আর তারা যদি বিতর্কিত কর্মকাণ্ড করে, তাহলে এই শফিক মোনাকদের উত্থান তো হবেই, এটা তো আপনি ঠেকে রাখতে পারবেন না। সব ধন্যবাদ। মিলিয়ে মানে সব মিলিয়ে কোনো আশার কোনো বাণী শুনতে পাচ্ছি না। দেখি আমাদের শাহিন রাজা টিটু এ বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারে কিনা। যে আজকের বিষয়বস্তু হচ্ছে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক বিষয় নিয়ে আপনি কতটা সন্তুষ্ট, বা নবীনগরবাসী কতটা সন্তুষ্ট, কেন আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না, সবকিছু মিলিয়ে সমাপনী 2 মিনিট টিটু কোনো যোগ করবার আছে কিনা। দাদা আমি তো আসলে আশাবাদের কথা প্রথমেই বলে দিছি, তারপরেও বলি, যদি স্থায়ী শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হলে অপরাধীর পরিচয় অপরাধী, তার অপরাধ বিবেচ্য, এই নীতিকে কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোন ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক পরিচয়ের কারণে অপরাধের বিচার যেন প্রভাবিত না হয় তা নিশ্চিত করতে হবে। মাদক, সন্ত্রাসী কার্যক্রম, আধিপত্য বিস্তার সংস্কৃতি, এগুলো থেকে আসলে বন্ধ করতে গেলে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়ে যাবে, শুধু উন্নতি সব উন্নতি হয়ে যাবে। বাট এটি কবে হবে, এগুলো কে করবে, কাকে নিয়ে করবে, কখন করবে, সেটা হলো এখন। অনেক ধন্যবাদ। আমাদের মনে হয় টিটুর মতো যদি ছোট্ট করে সংক্ষেপে যদি আমাদের আহমেদ ফরাদ ভাই কোনো যোগ করতে চান, উত্তরণের কোনো পথ আছে কিনা, কিংবা টিটু যেরকম ছোট্ট করে অসাধারণ করে দুটো কথা বলেন, আপনারা কিছু বলার আছে কিনা। ধন্যবাদ দাদা। আমি জাস্ট আমাদের শ্রদ্ধাভাজন তাসলিম ভাইয়ের সাথে যোগ করবো যে আসলে বিচারহীনতার যে সংস্কৃতি, এটা থেকে আমাদের অবশ্যই বের হতে হবে। সেটা জাতিগতভাবে বের হতে হবে, আমাদের স্থানীয়ভাবেও এটা থেকে বের হতে হবে। আরেকটা অনুরোধ থাকবে এখানে, যেহেতু আমাদের একজন রাজনীতিবিদ আছেন,
ওনারা দলীয়ভাবে কোনো অপরাধীকে প্যাট্রোনাইজ করবেন না, এটা আমাদের একটা অনুরোধ। অপরাধীকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবেন, ন্যায় বিচার নিশ্চিত করবেন। আপনারা যদি ন্যায় বিচার নিশ্চিত করেন তাহলেই নবীনগরে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এবং কোনোভাবেই কাউকে প্যাট্রোনাইজ করে অপরাধীকে আপনারা নিজেরাও নিজেদের নামে দুর্নাম কামাবেন না। কারণ কোনো অপরাধীকে যদি আপনি প্যাট্রোনাইজ করেন, এইভাবে কিন্তু সাংবাদিকরা তখন বলে দেন যে অমুক ডাকাত হচ্ছে অমুক এমপির অনুসারী, তমুক হচ্ছে তমুক ভাইয়ের অনুসারী। অন্তত একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে আপনারা কোনো অপরাধীকে প্যাট্রোনাইজ না করে সাধারণ জনগণকে সেবা দেন, জনগণও আপনাদেরকে সেইভাবে মূল্যায়িত করবে, এই আশা রাখি। ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ। এবার আমাদের আজকের অনুষ্ঠানের যিনি অ্যাডভোকেট জাকারিয়া শওকত তসলিম ভাই, আপনি যেহেতু বিচারালয়ে কাজ করেন, দীর্ঘদিন যাবৎ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী হিসেবে কাজ করছেন, সাবেক সরকারি অ্যাটর্নি জেনারেল ছিলেন। একটি অসাধারণ শব্দ অনেকদিন পর আওয়ামী লীগ সরকারের আমলে বেশি বেশি সাংবাদিকরা বলতেন, সুশীল সমাজের প্রতিনিধিরা বলতেন, আপনি বলতেন, আমি বলতাম, আমরা বলতাম, সে শব্দটি অনেকদিন পরে শুনলাম। যদিও শব্দটি হচ্ছে যে বিচারহীনতার সংস্কৃতি। এতটাই সত্য যে আমার কাছে মনে হয় যে এটার মধ্যে 0.1% বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি আমরা বেরোতে পারতাম, তাহলে আমার মনে হয় আজকের এই বিষয়গুলো নিয়ে আমাদের টকশো করতে হতো না, কিংবা বাংলাদেশের টোটালি সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, নবীনগরের পরিস্থিতি, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হতো না। এই বিচারহীনতার সংস্কৃতিটা আসলে দূর করবার কোনো সুযোগ আছে কিনা বা কোনো টিপস আছে কিনা আপনার কাছে? আমাকে আগে এই দেশের আইনকে বুঝতে হবে। বিচারহীনতা সংস্কৃতি করতে হলে আগে আমাকে জুডিশিয়ারির যে সেপারেশন হয়েছে তার হাত পা বাঁধে রাখা হয়েছে, তাকে কাজ করতে দিতে হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় হয়েছিল, এখন এটা সরকারের উপরে চলে যাবে, তারা যা চাবে এটাকে, যেটা অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় করে, যারা বিচারকদেরকে সুপ্রিম কোর্টের অধীনে নিয়ে আসার জন্য করা হয়েছিল, সেটাকে অধ্যাদেশটাকে বাতিল করে দিয়ে দেওয়া হলো যে না, আলাদা সচিবালয়ের প্রয়োজন নাই। কাজী এই বিচারহীনতা সংস্কৃতি থেকে বাঁচতে হলে দলীয় সংস্কৃতি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। যখন যেই সরকার আসবে, সেই সরকারের অধীনেই তো আইনমন্ত্রী থাকবে, সেই সরকারের অধীনেই তো বিচারালয় থাকবে। বিচারকের বিচার কে করবেন? জনগণ। ওই বিচারপতি তোমার বিচার করবে যারা দেখছে সেই জনতা না, তার আগেই বিচার করা হয় যে আপনার ট্রান্সফার হবে এই জায়গায়, আপনার বাসাটা এরকম হবে, আপনার গাড়িটা এরকম হবে, এগুলি কে দেয়? সরকার। কাজে এই সংস্কৃতি বেরোতে দিতে গেলে আমাদের অনেক দূর যাইতে হবে, এটা নিয়ে অনেক আলোচনা করতে হবে, রাষ্ট্রীয় পলিসি চেঞ্জ করতে হবে। কাজে এটা এক কথা শেষ করার জায়গা। কাজে আমরা এক কথায় আসতে পারবো এখন নবীনগরের কথায়, যে নবীনগরের যে খাগাতোয়া এবং আমাদের শ্রীগড়, আমাদের বোঝা যাচ্ছে এই নবীনগরে শিকড়, এইটার এই ষড়যন্ত্রের শিকড়, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকড়টা অনেক গভীরে। কাজী শুধুমাত্র র্যাব গিয়ে 3 জনকে ধরে নিয়ে আসলো আর ফাঁকা গুলির আওয়াজ শুনলো, আরেকজনকে মহড়া দিল না, এটা কিন্তু ছড়াইয়া পড়তেছে। কাজী এই শিকড়টাকে বের করে এখন এটাকে নির্মূল করা উচিত। এই নির্মূল না করতে পারলে আরো গ্রামে গ্রামে চলে যাবে, হয়তো কোথাও চলে গিয়েছে। কাজী এটাকে আরো গভীরে যাওয়া উচিত। আমি মনে করি আমাদের মাননীয় সংসদ সদস্য এই জিনিসটা দেখলে আমরা নবীনগরে সামনের দিনে আমরা ভালো থাকতে পারবো, উনিও ভালো থাকবেন, ওনার উপর প্রেশার যাবে না। আমরা এই আলোচনাগুলো করা মানেই কি ওনাকে সহজ করে দেওয়া। তো কাজেই সকলকে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে অনেক ধন্যবাদ। আমাদের বিএনপির পক্ষ থেকে যিনি যুক্ত হয়েছিলেন একমাত্র সবেধন নীলমণি, আমাদের দেলোয়ার হোসেন, যিনি সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি। সবার শেষে যদি পুরো সামারি করে যদি আইন শৃঙ্খলার উন্নতিতে কিছু বলতে চান, বিশেষ করে আপনার প্রথম বক্তব্যে কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুবই মানে প্রথমবার এসে আমার কাছে মনে হয়েছে যে খুব কনস্ট্রাকটিভ আলোচনা করেছেন আমাদের দেলোয়ার। যে কথা অনেকেই সমালোচনাটা আমরা করতে চাই না, কারণ আমার নিজের দোষটা আসলে
আমি দেখি না, হাতির মতো, হাতির বিখ্যাত বড় দুটো কান থাকার কারণে এই দেহটা দেখা যায় না। তো আজকে কিন্তু দেলোয়ার প্রথমবার এসেই কিন্তু তার দলের অনেক সমালোচনা করেছেন, প্রশাসনের সমালোচনা করেছেন। তো সেই জন্য দেলোয়ারকে এটা ধন্যবাদ দিয়ে বলবো, দেলোয়ার আর কোনো বলবার আছে কিনা আইন শৃঙ্খলার উন্নতির বিষয় নিয়ে। এরই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে জেলা বিএনপির আইন বিষয়ক সহকারী সম্পাদক যিনি ব্যারিস্টার আশরাফ রহমান, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। শেষ মুহূর্তে হলো ব্যারিস্টার আশরাফ যুক্ত হয়েছেন, আশা করি আমরা তার কথা একটু শুনতে পাবো। এবার আমরা শুনবো দেলোয়ারের কথা, তিনি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। দেলোয়ার। দাদা ধন্যবাদ আপনাকে। অনেকক্ষণ যাবৎ আজকের এই আলোচনা চলছে, সবাই যার যার অবস্থান থেকে সুন্দর আলোচনা করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নবীনগর একটি বৃহত্তর উপজেলা, বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটবেই, এগুলি আসলে আমাদের সাংসদ 100% আন্তরিক। 3 মাস হয়েছে উনি দায়িত্বভার গ্রহণ করেছেন। ইনশাল্লাহ আশা করি উনি যেহেতু আন্তরিক আছেন, নবীনগরের আইন শৃঙ্খলার উন্নতি হবে, আস্তে আস্তে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমাদের সাংসদ যেহেতু আন্তরিক এবং উনি নবীনগরেই সময় দিচ্ছেন, নবীনগরের সর্বস্তরের জনসাধারণ ওনার সাথে দেখা করতে পারে। উনি নবীনগরের বাসীর সেবায় নিয়োজিত আছেন, উনি কাজ করছেন, উনি আন্তরিকভাবে নবীনগরের মানুষের জন্য কাজ করছেন। তা আবারও ধন্যবাদ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ দেলোয়ার। আমার মনে হয় যে উপজেলা সাংগঠনিক সম্পাদকের পর আমরা এইমাত্র দেখলাম যে আমাদের ব্যারিস্টার আশরাফ রহমান মূলত নবীনগরের কথার যিনি অন্যতম একজন আমাদের ওয়েলফেয়ার। ব্যারিস্টার আশরাফ, মানে দেরিতে হলেও আপনি যুক্ত হয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়বস্তু হচ্ছে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নবীনগরবাসী কতটা সন্তুষ্ট, এবং আমরা বলেছি আজকে যারা প্যানেলে আছেন আপনি কতটা সন্তুষ্ট। আপনি ঢাকায় থাকলেও আপনি মাঝে মাঝে নবীনগর আসেন, বিএনপির বিভিন্ন প্রোগ্রামে অংশ নেন, এবং আমি বিশ্বাস করি ফেসবুকে আপনি অনেকটা সময় অ্যাক্টিভ থাকেন এবং নবীনগরের প্রতিটি ঘটনা আপনার তীক্ষ্ণ নজরে থাকে। আমি শেষ মুহূর্তে যেহেতু আপনি যুক্ত হয়েছেন, আমরা 7টি পয়েন্ট ধরিয়ে দিয়েছিলাম সাম্প্রতিককালে। প্রথমত হচ্ছে বাঙ্গুরা বাজারের একটি দোকানকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছিল। সেকেন্ড হচ্ছে খাগাতোয়া গ্রামে, যেটি একেবারে আমি বলবো এ সময় না সর্বকালের মধ্যে একটি ভয়ানক তাণ্ডব ঘটে গিয়েছিল। 3 জন র্যাবকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেই খাগাতোয়ায়। এবং এর আগে হচ্ছে মানে রাধানগরের 2টি হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনা, যদিও তারা বলেন, পুলিশ এটি বলছে যে এটা পূর্বশত্রুতার জের ধরে রাতে হামলা হয়েছে। আর গত 1 সপ্তাহে, অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার, ঈদের 7 দিনে প্রথমত হচ্ছে যে আপনার জেনারেল সেক্রেটারি এবং শিবপুরের একজন সভাপতি প্রার্থীর মধ্যে যে ঘটনাটি, খুব দুঃখজনক ঘটনা নিয়ে সারা মিডিয়া গরম ছিল। এবং এর আগে যেটি টিআরআ, বিটগড়ের টিআরআতে 2 জন এক এক সময় এক একবার সলম বদল করে যারা সেই সমস্ত, যেটি জসিম সুন্দর করে বলেছিল, এই 2 রাজনৈতিক কর্মীর মধ্যে বা নেতার মধ্যে যে টিআরআর রণক্ষেত্রটা 2 দিন ব্যাপী হয়েছে, পুলিশকে গলদঘর্ম করতে হয়েছে টিআরআকে নিয়ন্ত্রণে আনতে। আর থার্ড যেটি গত পরশুদিনের খুব ভয়ানক ঘটনা, শ্রীগড় বাজারে যে মনেক বাহিনীর যে গোলাগুলির ঘটনাটি, সবশেষে আজকে কাইতলার নারী ব্রাহ্মণহাতায় একজন মানুষকে মাদক বিক্রির অভিযোগে যেভাবে পৈশাচিক ভাবে প্রকাশ্যে আইনকে হাতে তুলে নেওয়ার, এই যে মানে দেশে আইন আছে কিনা, আদালত আছে কিনা, পুলিশ আছে কিনা, সরকার আছে কিনা, কাইতলার ঘটনাটি দেখলে আমার কাছে সেটি মনে হয় না। যদিও আমি একটি স্ট্যাটাস দেওয়ার পর আমাকে উল্টা কুপোতগত করেছেন যে আমি কেন মাদকের পক্ষে নিয়েছি। আসলে আমি মাদকের পক্ষ নিইনি, আমি বলেছি মাদক সে সেবন করলে, মাদক সে ব্যবসা করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক, কিন্তু তাকে তো মেরে ফেলবার জন্য কাউকে রাইট দেওয়া হয়নি। সবকিছু মিলিয়ে যদি জেলা বিএনপির একজন নেতা, নবীনগর উপজেলা বিএনপির একজন নেতা কর্মী যাই বলি, বিশেষ করে বর্তমান মাননীয় সাংসদের একজন আস্থাভাজন নেতা হিসেবে সবকিছু মিলিয়ে আপনি কি বলবেন টোটাল আইন শৃঙ্খলার অবস্থান নিয়ে? ব্যারিস্টার আশরাফ রহমান। ধন্যবাদ গৌরঙ্গদা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ঢোকার ইচ্ছা ছিল, বাট আমি বাইরে থাকাতে আমি অ্যাকচুয়ালি ঢুকতে পারিনি। নবীনগর আজকে যারা আমার সাথে প্যানেলিস্ট যারা আছেন এবং নবীনগর কথার যারা দর্শক
যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম। গৌরঙ্গদা আমাকে যে প্রশ্নগুলো করেছেন, প্রথমে আমি একটি কথা বলে নিচ্ছি, আপনাকে কিন্তু সামগ্রিক দেশের কথা চিন্তা করতে হবে। আমাদের বাংলাদেশ কিন্তু কখনোই এমন ছিল না যে জিরো ক্রাইম, সারা বছর জুড়ে সবসময় ক্রাইম হতো। আর আপনার বর্তমান যে গভর্নমেন্ট এসেছে, মাত্র তার বয়স গেল 3 মাস। আপনি কি একটা সিস্টেম যে আমাদের স্বাধীনতার পর থেকে যদি ধরে আপনার 50 বছরের সিস্টেম তো আপনি কখনো 3 মাসে চেঞ্জ করতে পারবেন না। বিগত 17 বছর আপনারা জানেন একটা গভর্নমেন্ট ছিল, আমাদের দল এসে কিন্তু আপনি দেখবেন সন্ত্রাস মাদকের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স। আমাদের যেমন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা বলছেন, এটা কিন্তু কোনো পলিটিক্যাল দ্বন্দ্ব না, আওয়ামী লীগ বিএনপির প্রভাব এর জন্য কিন্তু না, অথবা বিএনপির কোন নেতা কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে তাও কিন্তু না। আপনি যদি খেয়াল করে দেখেন, সবগুলো স্থানীয় প্রভাবকে কেন্দ্র করে। বিশেষ করে আমরা যদি টিআরআর কথাটা চিন্তা করি, এটা কিন্তু অ্যাবসলিউটলি একটা গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে, এটা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো কিছু না। সুতরাং আপনি নবীনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, কিন্তু এর জন্য আমাদের স্থানীয় সাংসদ বা পলিটিক্যাল দলকে কিন্তু আপনি এখানে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। আমি একজন নবীনগরের নাগরিক হিসাবে আমি তো প্রত্যাশা করব নবীনগরে জিরো ক্রাইম হোক, কিন্তু এটাকে আদৌ আমাদের বাংলাদেশে সম্ভব? আমরা কি সেই সভ্যতার জায়গাতে পৌঁছেছি? এই দায়িত্ব আপনাকেও নিতে হবে, আমাদের সকল সুশীল সমাজের সবাইকে নিতে হবে। কেন আমরা সচেতনতা ক্রিয়েট করতে পারছি না? আমরা কেন সুশীল সমাজ কোনো ভূমিকা রাখতে পারছি না? তাই কি না বলেন? তাহলে তো যদি বাংলাদেশে তো এমন না যে এটি প্রথমবার হয়েছে। আমি যেমন যখন টিআরআর ঘটনাটা দেখেছি, আমি টিআরআর কিছু যারা ভালো ভালো পজিশনে আছে, বড় বড় চাকরি করছে, ওই এলাকার প্রতিষ্ঠিত, তাদেরকে আমি ফোন দিয়ে বলেছি যে আপনাদেরও তো একটা দায় আছে, আইন শৃঙ্খলা বাহিনীর আছে, আপনাদের তো গ্রাম্য পলিটিক্স, এবং এখানে এমনটা হয়েছে যে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ঢিলাঢিলি হয়েছে, ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। তো আমি বলেছি কিন্তু যে আপনাদেরও কিন্তু ভূমিকা আছে, আপনারা যারা এলাকার শিক্ষিত সমাজ আছেন, আপনারা গ্রামে যান, গ্রামে যে দুই গোষ্ঠীরই যে আপনারা যারা আছে একটু অবস্থান ভালো শিক্ষিত, তাদের সাথে বসে কিভাবে এটা সমাধান করা যায়। এখন এইগুলা তো মূলত আইন শৃঙ্খলা রিফ্লেক্ট করে না। আপনাকে দেখতে হবে আমাদের প্রশাসনের বা এমপি মহোদয়ের কোনো প্রশ্রয় আছে কিনা, অথবা আমাদের দলীয় কোনো প্রশ্রয় আছে কিনা। আমি নিশ্চিতভাবে বলতে পারি এটি কেউ ক্লেম করতে পারবে না। সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদেরকে সময় দিতে হবে, বর্তমান সরকারকে সময় দিতে হবে। ইনশাল্লাহ আপনারা আগামী 5 বছরের মধ্যে একটা গুণগত পরিবর্তন দেখতে পারবেন, একটা সাবস্টেন্সিয়াল চেঞ্জ দেখতে পারবেন। আমি এতটুকু বলতে পারি, বিগত 17 বছরে আপনারা যা দেখেছেন, এখন বর্তমানে আপনারা তাই এর চেয়ে অনেক ভালো দেখবেন। আপনারা ইতিমধ্যে কিন্তু পরিলক্ষিত, আমাদের মাননীয় সংসদের কিছু কার্যক্রম কিন্তু পরিলক্ষিত। আগে নবীনগরের সাংসদ কারা হয়েছে? নবীনগরের সাংসদ কিন্তু আগে তারাই হয়েছে যারা বড় বড় ব্যবসায়ী, তাদের অনেক অর্থবিত্ত হয়েছে, তাদের এলাকায় সম্মান দরকার, তারা নমিনেশনটা কিনে নিয়ে এসেছে এবং এমপি হয়ে গিয়েছে। দিনের ভোট রাতে করে তারা এমপি হয়ে গিয়েছে। তাদের কিন্তু জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না, তারা কিন্তু এলাকায় আসতো না, তাদের কাছে যেতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লাগতো। আপনারা খুব ভালো করে জানেন, তাদের আবার নবীনগরে কিছু ম্যান হয়ে গিয়েছিল যারা সাংসদের নাম বিক্রি করে অনেক অবৈধ কার্যক্রম করেছে বা প্রশ্রয় দিয়েছে। কিন্তু আপনি দেখেন বর্তমান সরকার বা বর্তমান আমাদের যে এমপি আছে, তার কিন্তু ব্যাপারটা এমন না। তার বাড়ি নবীনগর আলিয়াবাদ, তার বাড়িতে আপনি দিন রাত যখনই যান মানুষ পাবেন, অ্যাক্সেসেবল, তাকে ফোন দিলে পাবেন, তার কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। এবং সে কিন্তু নবীনগরের জন্য কাজ করে যাচ্ছে। এখন সরকারি বরাদ্দ আসতে হবে, বরাদ্দের প্রেক্ষিতে কাজ হবে, এটাই নর্মাল। মাত্র 3 মাসে জাজ করা যাবে না। বাট আমি যেটা বলবো, আমাদের বর্তমান সরকার এবং আমাদের মাননীয় সংসদ দুইজনই একটা প্রসেসের মধ্যে আছে, একটা উন্নয়নের একটা প্রসেসে আছে, এবং সন্ত্রাসী, চাঁদাবাজি এবং অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আপনাকে এটাও দেখতে হবে, শুধু আপনি বর্তমানে বাংলাদেশে দেখেন, আমাদের রামিসার ঘটনাটি কিন্তু সারা বাংলাদেশের মানুষের মাঝে একটি হৃদয় নাড়া দিয়েছে, কিন্তু বর্তমান সরকার কিন্তু সে জায়গায় ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সময়ে বিচার শেষ করেছে, ইনশাল্লাহ রবিবার দিন তার রায় ঘোষণা হবে। তো এগুলা কিন্তু দৃশ্যমান পরিবর্তন। এখন আপনাকে সময় দিতে হবে। আমি নবীনগরের বাসীর কাছে অনুরোধ করব, যে গ্রামগুলাতে আজকে প্রবলেম হচ্ছে, টিয়ারা গ্রাম, শ্রীগড় গ্রাম, এগুলো আমাদের এলাকায় যারা আছে তাদেরকেও কিন্তু ভূমিকা রাখতে হবে। আপনারা সাংবাদিক মহল যারা আছেন তাদেরকেও কিন্তু ভূমিকা রাখতে হবে, কারণ আপনারা যারা আছেন উপজেলা লেভেলের সাংবাদিক, তারা কিন্তু এলাকায় ভিত্তিক, আপনারা কিন্তু সম্মানিত ব্যক্তি, আপনাদেরকেও কাজ করতে হবে যে আমরা কেন এই দাঙ্গা হাঙ্গামা করব। আজকে এই 2-4টা বিচ্ছিন্ন ঘটনার জন্য কিন্তু সারা দেশের মানুষের কাছে নবীনগরের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, নবীনগর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রোল করছে। আমরা যারা অপরাধ থেকে দূরে আছি বা অপরাধকে আমরা যারা ঘৃণা করি, আমরা যারা শান্তি চাই, আমরা কিন্তু আজকে লজ্জিত
বঞ্চিত হচ্ছে। আমরা চাই আসুন আমরা সবাই মিলে চেঞ্জ করি, সবাই সবার জায়গায় আমরা ভূমিকা রাখবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও নবীনগরে দেখবেন ওসি এসেছে কিছুদিন আগে, একটা পরিস্থিতি বুঝতেও তার কিছু হয়তো সময় লাগে, ইনশাল্লাহ চেঞ্জ হবে। আমি সবাইকে অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলে আমরা এই দেশটিকে গড়ি। আমরা যদি সবাই মিলে ভূমিকা রাখি ইনশাল্লাহ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। এই দেশে দুর্নীতিতে জিরো টলারেন্স থাকবে, এদেশে সন্ত্রাসকে আমরা জিরো টলারেন্স বলবো। এবং আমি আবারও বলছি আজকে যারা আছেন আমি সবাইকে এখানে রেখেই বলছি, যদি এমন যদি হয় যে আমাদের দলের নাম বিক্রি করে আমাদের দলের প্রভাব বিস্তার করে যদি কেউ কোনো অপরাধ থাকে আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন। আমাদের এখানে স্থানীয় উপজেলার বিএনপি নেতাকর্মীরা আছে বা জেলা বিএনপি নেতাকর্মীরা আছে বা কেন্দ্র পর্যন্ত আপনারা জানাতে পারেন। দেখেন যদি কেউ দলের নাম ব্যবহার করে দলের প্রভাব বিস্তার করে অপরাধ করে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং এর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। ধন্যবাদ গৌরঙ্গত আপনাকে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে ব্যারিস্টার আশরাফ আসলে তার বলার ধরনটাই আসলে টকশোকে জমিয়ে দেওয়ার জন্য একটি বিশেষ ভূমিকা রাখে। এবং আমরা যারা টকশোতে আজকে 449 পর্ব করে, হয়তো নেক্সট কালকে আমি একটি পর্ব করবো 450 পর্ব, এই টকশো গুলো কিন্তু আসলে নবীনগরে এই ব্যারিস্টার আশরাফ প্রথম শুরু করেছিল এবং সেখানে আমি তখন গেস্ট থাকতাম, ব্যারিস্টার আশরাফ তখন হোস্ট হতেন। এখন উল্টে হয়ে গেছেন, আমি হোস্ট, ব্যারিস্টার আশরাফ গেস্ট। এবং তাকে দেখে দেখে আসলে তাকে ফলো করে কিন্তু নবীনগরের কথা আজকে এই পর্যায়ে চলে এসছে। এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে তার বলার স্টাইলটাই হচ্ছে আসলে একজন টকশো স্পেশালিস্ট যেভাবে নিজেকে ক্রিয়েট করে। ব্যারিস্টার আশরাফ অত্যন্ত তথ্যবহুল এবং খুবই চমৎকার ভাবে একটি কথা তুলে ধরেছেন। এখানে কিন্তু অনেকেই যে বিষয়টি আসলে আপনারা টাচ করতে পারেননি, ব্যারিস্টার আশরাফ কিন্তু রাজনীতির একেবারে শুরুর দিকেই, অর্থাৎ তার কি বলবো, যে যারা বিএনপির আইন বিষয়ক সহকারী সম্পাদক হিসেবে আজকে কিন্তু একটি দারুণ পয়েন্ট আউট করেছেন এবং এটি আমার মনে হয় প্রণিধানযোগ্য, আমরা নিতে পারি তার পয়েন্টটি। সেটি হচ্ছে তিনি কিন্তু একটি প্রশ্ন আমাকে তুলে দিয়েছেন, দ্যাট মিনস যারা দেখছেন তাদেরকে বলছেন যে এই যে আইন শৃঙ্খলার অবনতির ঘটনাগুলো আমরা 7টা পয়েন্ট তুলে ধরেছি, হয়তো আরো অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু তার প্রশ্নটি হচ্ছে যে এই আইন শৃঙ্খলার অবনতির সঙ্গে বিএনপির সাংসদ কিংবা বিএনপির দলীয় কোনো নেতা যে তারা সেখানে সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, এরকম কোনো ঘটনা আসলে জড়িত আছে কিনা। আমার মনে হয় এটি একটি নিঃসন্দেহে পাঠকদের, দর্শকদের এইটা নিতে হবে প্রশ্নটা, যে এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে বিএনপির সাংসদ জড়িত কিনা, বিএনপির চাঁদাবাজ জড়িত কিনা, বিএনপির দলীয় নেতাকর্মীরা এই ঘটনা উস্কে দিচ্ছে কিনা। যদিও দু একটি ঘটনা কিন্তু সরাসরি আছে যে বিএনপি নেতারা জড়িত, যার মধ্যে আমি একটি ঘটনা পরিষ্কার বলেছি যে শ্রীগড় বাজারে যে গুলি বর্ষণের ঘটনাটি ঘটেছে, যে মনেক ডাকাত কাজী তাপসের অনুসারী, যিনি সবাই জানে এক নামে, আর এখন হচ্ছে ইলিয়াস ভাই একজন নাকি আছে, আমি তাকে চিনিও না, মনেক ডাকাতকে আমি চিনি না, সেই ইলিয়াস ভাই সম্ভবত আমাদের এমপি মান্নান ভাইয়ের অনুসারী। মান্নান ভাই নলেজে যদি বিষয়টি থাকে, কারণ ইলিয়াস নাকি সেখানে মোটামুটি এটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য যে ইলিয়াস সেখানে বলেছে যে আমার নেতা এখন এমপি, এই অঞ্চলের দায়িত্ব এখন আমার, আমি যেভাবে বলবো সেভাবে এই অঞ্চল চলবে। যদি এরকমই হয় তাহলে আমার মনে হয় ব্যারিস্টার আশরাফ যেটি বলতে চেয়েছেন সেখানে কিছুটা হলে কিন্তু প্রশ্ন রয়ে গেছে, যে না সবটাই হয়তো সত্য না, কোনো কোনো ক্ষেত্রে বিএনপির কিন্তু দলীয় নেতা কর্মী কিংবা সাংসদের প্রশ্রয় নিয়ে অবস্থার অবনতি। দাদা আবার কথা হলো, আমি একটু অ্যাড করতে চাই, যদি ব্যাপারটা এমন হয়ে থাকে আপনার কাছে যদি সুস্পষ্ট তথ্য থেকে থাকে, বাস্তবে এমন হয়ে থাকে, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। সবাই কিন্তু আমরা বাংলাদেশে আমরা যারাই আছে আমাদের কিন্তু আইন কিন্তু আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। আমি অনুরোধ করব যদি এই ধরনের কোনো যদি দলীয় আমাদের যে সাংসদ, স্থানীয় সাংসদ বা বিএনপির নাম ব্যবহার করে কেউ, আমি অনুরোধ করব আমাদের যে দপ্তর আছে আপনারা দয়া করে অভিযোগ দিবেন, আমাদের দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনি দেখেছেন ঢাকার মধ্যে অনেকেই আছে বিএনপির নাম ভাঙিয়ে করতে চেয়েছিল, তাকে দল থেকে ইনস্ট্যান্ট বরখাস্ত করা হয়েছে। এবং এট দ্য সেম টাইম আমাদের যে দপ্তর, আমাদের রুহুল কবির রিজভী সাহেবকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে তার নামে যেন মামলা রুজু করা হয়। সো আমাদের নবীনগরে কিন্তু এর ব্যতিক্রম হবে না। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যদি এমন হয়ে থাকে, সুস্পষ্ট প্রমাণ থাকে, তাহলে অবশ্যই আমাদের সাংসদকে জানান, আমাদের দলকে জানান, এবং আইন শৃঙ্খলা বাহিনী তো আছে, কেউ আইন শৃঙ্খলা আর ঊর্ধ্বে না, শুধু সবাইকে আইনের আওতায় আসতে হবে। আমরা চাই আমাদের জাতীয়তাবাদী দলের সুস্পষ্ট ঘোষণা, দুর্নীতি, অন্যায়, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। আপনাদের সবার কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। এখানে কে এম জসিমউদ্দিন ভাই আছেন, আপনারাও সবাই সুশীল সমাজের অংশ, সাংবাদিক মহল, আপনারাও ভূমিকা রাখতে পারেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সবাই মিলে এই দেশটাকে চেঞ্জ করতে চাই। থ্যাংক ইউ। একদম
একদম অনেক ধন্যবাদ বেশ আশরাফ, শেষ মুহূর্তে এসে একেবারে জমিয়ে দিলেন আপনি পুরো অনুষ্ঠানটি। এবং আমরা শেষ করতে চাই জসিমের একটি কথা দিয়ে। জসিম শুরুতে তার সূচনা বক্তব্যে কালকেই নাকি মাননীয় সাংসদের সঙ্গে তার দেখা হয়েছিল এবং সেখানে সে পরিষ্কার বলেছিল যে মাঠান ভাই, আমার মনে হয় আপনি যদি সিনিয়র সাংবাদিকদেরকে নিয়ে একটি মত বিনিময় করেন, আমাদের কিছু কথা আপনার সঙ্গে আদান প্রদান করতে চাই, আপনার কিছু কথা আমরা শুনতে চাই, আমাদের কিছু কথা আপনাকে শুনতে হবে। সেখানে আমি জানি না মান্নান ভাই আসলে এর উত্তরে কি বলেছেন, বাট আমি গত পরশুদিনের ঘটনা যখন যেটি ঘটেছে শ্রীগড় বাজারে, যেটি অ্যাডভোকেট জাকারিয়া সরকার তসলিমা বলেছে খুবই ভয়ানক একটি ঘটনা। এই ঘটনার পর আমি মাননীয় সাংসদকে বলেছিলাম শুধু সিনিয়র সাংবাদিক নয়, নবীনগরের সকল মহলের প্রতিনিধি নিয়ে যেটি যানজট নিরসনের যে উদ্যোগটি তিনি নিয়েছিলেন, তেমনি আইন শৃঙ্খলার উন্নতিতেও তিনি খুব অচিরে ঢাকা থেকে ফিরেই সকলকে নিয়ে একটি বিশেষ আইন শৃঙ্খলা সভায় সকলের মতামতের ভিত্তিতে এই অপরাধের সঙ্গে তার দলের লোক জড়িত থাকলে তিনি সেই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেবেন, এমন একটি প্রত্যাশা থেকে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন এবং আমরা আশা করব খুব সহসাই নবীনগর আইন শৃঙ্খলা সার্বিক উন্নতি ঘটবে এখানকার মাননীয় সাংসদের হাত ধরে। শুভরাত্রি।